গল্প আমার হৃদয়ে তুই। অন্তিম পর্ব। লেখনীতে জান্নাত সুলতানা। আফিয়ার একান্ত হসপিটাল থেকে বেরিয়ে এলো। আফির হাতে একটা পানির বোতল আর একান্তর হাতে একটা ফাইল। সেটা আফির পরীক্ষা করা রিপোর্ট আর ডক্টরের করা প্রেসক্রিপশন। একান্ত আফিকে পার্কিংয়ে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি লোক করে দিয়ে ঔষধ কিনতে চলে গেল। আফি অবাক বিস্ময় নিয়ে সেদিকে তাকিয়ে রইল। লোকটা কি পরিমাণ ভয় পাচ্ছে কালকের পর থেকে ভাবা যায়। একটুও একা ছাড়ছে না আফিকে। আফি থম মেরে বসে রইল। মিনিট 5 মিনিটের মাথায়ও যখন একান্ত ফিরে এলো না তখন আফি বিরক্ত হল। সাথে পেটেও ক্ষুধা অনুভব করে। ইদানিং অনেক বেশি ক্ষুধা লাগে। আবার খাওয়ার পর শরীর ভীষণ ক্লান্ত। গাড়িতে থাকা কয়েকটা চিপসের প্যাকেট ছিল, সেখান থেকে একটা চিপসের প্যাকেট নিয়ে খেতে লাগল। আফির চিপস খাওয়া শেষ, কাগজটা একান্তর সিটে রেখে দিল। একান্ত ফিরে এলো প্রায় আধ ঘন্টা পর। ঘামে ভেজা জবজবে শরীর নিয়ে গাড়িতে বসেই এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে ঘাড় এলিয়ে দিল সিটে। তবে মচমচে শব্দ হতে তড়িঘড়ি করে সাইড হয়ে নিচে হাত দিয়ে চিপসের খালি প্যাকেটটা বের করে আফির দিকে তাকালো। আফি তখন হেসে লুটোপুটি খাওয়ার অবস্থা। একান্ত কিছু বলল না, তার ভীষণ ভালো লাগলো আফির এই বাচ্চামি স্বভাবটা। সে তো এরকমটা চাইতো সব সময়, কিন্তু আচ্ছা থাক, সে সব না হয় আফি সময় হলে নিজেই ঠিক বুঝে যাবে। একান্তর ভাবনার মাঝেই আফি বলে ওঠে, আপনি আপনি। আবারও হেসে উঠল। একান্ত এবার আফিকে টেনে নিয়ে নিজের কোলে বসালো। আফির হাসি ততক্ষণে গায়েব হয়ে গিয়েছে। একান্ত আফির চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলল, প্লিজ যেও না, মরে যাব। আর এমন করব না। আফি নিজেকে ছাড়াতে চাইল, তবে একান্ত নিজেই ছেড়ে দিল। আফিকে আগের স্থানে বসিয়ে দিল। আফি কোনো কথা বলল না। একান্ত কতক্ষণ আফির দিকে উত্তরের আশায় তাকিয়ে রইল, তবে আফির দিক হতে কোনো উত্তর না পেয়ে হতাশ হল। গাড়ি স্টার্ট দিল। আফি বাহিরের দিকে তাকিয়ে রইল। সে যাবে না। যাকে ভালোবাসে, যার হাত ধরে পরিবার পরিজন ছেড়ে এত দূরে রয়েছে, যার ভালোবাসা পাওয়ার জন্য দিন-রাত আল্লাহর নিকট আবেদন করেছে, সেখানে এখন সেই ভালোবাসা ফেলে রেখে সামান্য কারণে সে কি করে যেতে পারে? যাবে না আফি, কিন্তু একান্তর শিক্ষা হওয়া প্রয়োজন। ভবিষ্যতে যে এমন কারবার করবে না তার কি নিশ্চয়তা? যদিও আফির বিশ্বাস একান্ত এমন করবে না। হয়তো এত দিন কোনো সমস্যা ছিল তাই এমনটা করেছে। তবে আফিকে একবার বলতে পারত। আফি নিশ্চয়ই একজন স্ত্রী হিসেবে স্বামীর পাশে থাকত, আশ্বাস দিত, ভরসা দিত। কিন্তু না, একান্ত তেমন কিছু করেনি। এতেই তো আফির যত অভিমান। দুপুরে সুমাইয়া বেগম রান্না করছে। সানায়া ওনার হাতে হাতে এটা সেটা এগিয়ে দিচ্ছে। যদিও কাজের লোক আছে। সুমাইয়া বেগমও না করেছে, কিন্তু সানায়া শুনলে তো। সুমাইয়া বেগম রান্না প্রায় শেষের দিকে, তখন সানায়াকে শাওয়ার নিতে পাঠিয়ে দিল। আজ নির্ভান কোনো কারণে অফিস যায়নি। সে রুমে বসে কাজ করছে। সুমাইয়া বেগম তাই সানায়াকে রুমে পাঠাতে চেয়েছে। কিন্তু নির্ভান যে কাজে ব্যস্ত, বউকে সময় দিতে পারবে না সেটা তো আর জানে না সুমাইয়া বেগম। তাই সানায়া রুমে যায়নি। কিন্তু এখন না যেয়ে উপায় নেই। সানায়া রুমে এসে দেখল নির্ভান রুমে নেই। বিছানা এলোমেলো, ওয়াশরুম হতে পানি পড়ার শব্দ হচ্ছে। বুঝতে বাকি থাকে না নির্ভান ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। সানায়া ওড়না রেখে বিছানার চাদর, বালিশের কভার, ফাইলপত্র সব গুছিয়ে রাখে সুন্দর করে। অতঃপর নিজের ড্রেস বের করে সাথে নির্ভান এর জন্যও নামিয়ে রাখে। এর মধ্যে ওয়াশরুমের দরজাটা খট করে খোলে, নির্ভান বেরিয়ে এলো। গায়ে একটা হালকা গোলাপি রঙের টাওয়াল পেঁচানো। সুদর্শন পুরুষটার চাপ দাড়ি ভর্তি, গালে পানি চিকচিক করছে, বুকের লোমগুলো বেশ আকর্ষণীয় লাগছে দেখতে।
সানায়া দেখল, মন ভরে দেখল। এই মানুষটাকে ইহজন্ম থেকেও তৃষ্ণা মিটবে না তার। নির্বাণ বউয়ের চাহনি দেখে মুচকি হাসল। তিনটা বছর পেরিয়ে গেল, এখনো বউয়ের চাহনিতে কোন রকম ভালোবাসার কমতি নেই বা কোনো বিরক্তিকর ছাপ নেই। শুধু একরাশ মুগ্ধতা ছড়িয়ে থাকে। নির্বাণ এগিয়ে এলো, খুব সাবধানে সহিত বউয়ের ডান গালে নিজের বা হাত রাখে। সানায়া তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। মিনমিন করে জানালো, শাওয়ার নিতে হবে। আমি আসব, নির্বাণ বলল। সানায়া নির্বাণের হাতটা ছাড়িয়ে নিল। সোফা হতে নিজের কাপড় হাতে নিয়ে ওয়াশরুম চলে গেল। নির্বাণ সেভাবেই দাঁড়িয়ে রইল। তবে বউয়ের কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকাল। সানায়া নিজের মাথাটা উঁচু করে ওয়াশরুমের দরজার আড়ালে দাঁড়িয়ে বলে উঠল, বাজে পুরুষ, সব সময় অসভ্যতা করার ধান্দা থাকে। সত্যি কইরা একখান কথা কইবি বউ? আমেনা খাতুন পান চিবাতে চিবাতে জিজ্ঞেস করল সুমাইয়া বেগমকে। সুমাইয়া বেগম শাশুড়ির এরূপ কথায় অবাক হল। বিস্ময় নিয়ে তিনি জানতে চাইল, মিথ্যা কখনো বলেছি আম্মা? তোমার বইনের মায়া কি কোনো দিন মা হইতে পারব না? না, আজ 3 বছরের বেশি সময় হতে চলে, এখনো কোনো ভালা খবর দিবার পারল না। সে কি বাজা! আমেনা খাতুন অবলীলায় কথাগুলো বলে দিল। সুমাইয়া বেগম আশ্চর্যের চরমপন্থী। কোনো কথা যেন মাথায় এলো না। বহু কষ্টে বলে উঠল, আম্মা, এসব কি বলছেন আপনি? আমি ঠিক কথাই কইতাছি। তুমি যাই বলো, আমি আমার নাতিরে আবার বিয়া করামনি। সুমাইয়া বেগমকে আর কোনো রূপ কথা বলার সুযোগ না দিয়ে লাঠি তুলে সুমাইয়া বেগমের কক্ষ হতে বেরিয়ে গেল আমেনা খাতুন। সুমাইয়া বেগম স্তব্ধ হয়ে রইল। তিনি ভাবতে পারছে না। সানায়া আমেনা খাতুন যাওয়া মাত্র পর্দার আড়ালে থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে এলো। ও গিয়েছিল সুমাইয়া বেগমের কাছে রাতের খাবার কি হবে সেটা জিজ্ঞেস করে কাজের লোককে বলবে বলে। সুমাইয়া বেগমের দুপুর থেকেই শরীর খারাপ করছে। তাই সানায়া নিজেই গিয়েছে, কিন্তু গিয়ে যে এমন অনাকাঙ্ক্ষিত কথোপকথন শুনবে সে ভাবতে পারিনি। যদিও লুকিয়ে লুকিয়ে কারোর কথা শোনা ঠিক না, তবে ফিরে আসতে গিয়েও নিজের সম্পর্কে এমন কিছু কথা সে শুনে স্তব্ধ। সানায়া বিছানায় শুয়ে কান্না করতে লাগল। এক সময় সেভাবেই ঘুমিয়ে গেল। এভাবে কত সময় পেরিয়ে গেল সানায়া জানে না। নির্বাণ রাত 8টার বেশি সময় বাজে রুমে এলো। হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বউয়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল। বউ তার কান্না করছে। চোখ বেয়ে গাল গড়িয়ে পড়ছে আর সেই পানির দাগ স্পষ্ট। কিন্তু কেন কেঁদেছে? ক্লান্ত দেহটা ঠেলে বিছানায় এগিয়ে নিল। সেখানে বউয়ের পাশে আলগোছে বসে। গায়ের দামি ব্লেজারটা খোলে পাশে রাখে। টাই গলা হতে খুলে নেয়। শার্টের বুকের কাছের বেশ কয়টা বোতাম খোলে বউয়ের অধর নিজের অধর জোড়া ছুঁয়ে দিল আলগোছে। সানায়া নড়েচড়ে ওঠে। পিটপিট করে চোখ খোলে, নির্বাণকে পাশে দেখে মলিন হাসে। এই মানুষটা কয়দিন পর থেকে একান্তই শুধু তার, আর থাকবে না। সে কি করে এটা মেনে নিবে? আচ্ছা, নির্বাণ কি বিয়ে করতে রাজি হবে? সব ভুলে আবার নতুন করে কাউকে নিয়ে সুখে বাঁচার স্বপ্ন দেখবে? নির্বাণ বউয়ের এমন ফ্যাকাশে মুখের কারণ জানে না। তবে সে বউয়ের এই মলিন মুখ, নাক মুখ কেঁদে কেটে লাল করে রাখা মুখ, চোখের শুকিয়ে যাওয়া অশ্রু নিতে পারছে না। বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করছে, যেন ধারালো কোনো অস্ত্রের সাহায্য সেখানে কেউ বারবার আঘাত করছে। নির্বাণ চোখ বন্ধ করে আবার তাকালো নিজের বউয়ের মুখপানে। নিজের দানবীয় হাত জোড়া দিয়ে সানায়ার মুখ খানা নিজের হাতের আঁচল নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে? বলো, বলো আমাকে। প্লিজ বলো, কষ্ট হচ্ছে আমার। সানায়া নির্বাণের হাতের উপর নিজের নরম হাত জোড়া রাখল। নির্বাণের করা প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে গেল। নিজের ধরে আসা গলায় প্রশ্ন করল, আপনি আবার বিয়ে করবেন, নির্বাণ?
কে বলেছে এই কথা? নির্বাণ সানায়ার গাল হতে হাত সরিয়ে নিল। চোখ বন্ধ করে কঠিন স্বরে জানতে চাইল। সানায়া বুঝতে পারে ভুল সময় ভুল কথা বলে ফেলেছে, মোটেও এখন এটা বলা ঠিক হয়নি। তাই আমতা আমতা করে বলল, কেউ না, কেউ বলেনি। বললাম তো। আচ্ছা, বলতে হবে না। এই নির্বাণ খুব ভালো করে জানে সত্যি কি করে জানতে হয়। নির্বাণ আগের ন্যায় শক্ত কণ্ঠে জানাল। সানায়া নির্বাণ এর বাহুতে মাথা রাখে। তবে নির্বাণ এর এরূপ কথায় ঝট করে মাথা উঁচিয়ে কিছু বলতে চাইলে, আপনি শুনুন নির্বাণ, আর একটা কথা না। ওয়াশরুমে চলে গেল নির্বাণ সানায়ার কোনো কথা কানে তুলে না। সানায়া আবারও বিছানায় বসে পড়ে ধপ করে। কেন যে এটা জিজ্ঞেস করতে গেল? এখন নিজের উপর রাগ হচ্ছে। নির্বাণ ফিরে এলো অনেকক্ষণ পর। গলায় টাওয়াল জড়িয়ে পড়নে কালো একটা ট্রাউজার, উদাম শরীর। সানায়া সেদিকে তাকিয়ে রইল। নির্বাণ টাওয়াল সোফায় ছুঁড়ে ফেলে আলমারি খোলে, সেখান থেকে একটা গায়ে গাঢ় সবুজ রঙের টি-শার্ট জড়িয়ে রুম হতে বেরিয়ে এলো। সানায়া নিজেও পেছনে পেছনে এলো। নির্বাণ সোজা গিয়ে ডাইনিং টেবিল চেয়ারে বসে পড়ে। সুমাইয়া বেগম কাজের লোক পাঠাচ্ছিল ওদের ডাকার জন্য। ভালো হলো চলে এসছি। তুমি আম্মাকে ডেকে দাও। শেষের কথাটা কাজের লোককে উদ্দেশ্য করে বলে রান্না ঘরের দিকে চলে গেল। সানায়া চুপচাপ সুমাইয়া বেগম এর পেছনে পেছনে গেল। হাতে হাতে এটা সেটা এগিয়ে আনে। তবে সুমাইয়া বেগম সানায়াকে জোর করে চেয়ারে বসিয়ে দিল। এর মধ্যে আমেনা খাতুন চলে এলো। নিজাম সাহেব আজ চুপচাপ চেয়ারে বসে আছে। মন দিয়ে কিছু ভাবছে। তিনি আজ সকালেই বাড়ি ফিরেছে। সানায়া ওনাকে পর্যবেক্ষণ করছে। আচ্ছা, দাদি কি কোথায় ভাবে বাবার কাছেও ওই কথাগুলো পেরেছে নাকি মা? কথাটা ভাবতেই সানায়া চিন্তিত হল। সবাই কি রাজি হবে দাদির এমন প্রস্তাব? সানায়ার ভাবনার মাঝেই আমেনা খাতুনের কণ্ঠ শোনা গেল। খাবার শেষ, সবাই অপেক্ষা করো, কথা আছে আমার। কেউ কোনো রূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে না। ওনাকে সবাই যথেষ্ট সম্মান করে, তবে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে আজ আমেনা খাতুন কি নিয়ে কথা বলবে। খাবার শেষ, নির্বাণ আগে আগে গিয়ে টিভি ছেড়ে সোফায় আয়েশ করে বসে থাকে। সানায়া সেদিকে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। খাবার থালায় খাবারসহ পানি ঠেলে ওঠে রান্না ঘরে চলে গেল। সুমাইয়া বেগম নিজেও খাবার না খেয়ে উঠে গেল। সানায়া চোখ জোড়া থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। তবে পাশে থাকা কাজের লোকটাও তা টের পাচ্ছে না। তবে সুমাইয়া বেগম ঠিক বুঝতে পারে। কাজের লোকটাকে কিছু ইশারা করতেই তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। সুমাইয়া বেগম এগিয়ে গিয়ে সানায়ার কাঁধে হাত রাখে। সানায়া তড়িঘড়ি করে পেছনে ফিরতেই সুমাইয়া বেগম আলগোছে সানায়ার চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, আমার ছেলে আছে, বিশ্বাস রাখো। তুমি, আমি দেখেছি তোকে। সানায়া জড়িয়ে ধরল সুমাইয়া বেগমকে। সুমাইয়া বেগম পরম যত্নে বুক আগলে রাখে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। লিভিং রুমে হতে ডাক পড়ে। সানায়া নিজেকে স্বাভাবিক করে নেয়। উপর উপর যতই স্বাভাবিক থাকে, কিন্তু ভেতর ভেতর মেয়েটার ভেঙে গুড়িয়ে যাচ্ছে। কি হবে একটু পর? দাদি কি সত্যি চাইবে আবার বিয়ে দিতে নির্বাণকে? আর নির্বাণ রাজি হবে? সানায়া এসে সুমাইয়া বেগম এর পেছনে সোফার পাশে দাঁড়িয়ে রইল। আমেনা খাতুন নিজের হাতের পানটা ভাঁজ করে মুখে পুরে নিয়ে একবার সানায়ার দিকে তাকিয়ে আবার নির্বাণ এর দিকে তাকালো। নির্বাণ টিভি বন্ধ করেছে অনেক আগে, তবে হাতে এখনো রিমোটটা রয়েছে, যেটা সে খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমেনা খাতুন এবার নিজের ছেলের দিকে তাকালো, যে এখন ওনারই দিকে তাকিয়ে ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য। নাতিপুতি দেখতে ইচ্ছে করে। এটা কেমন প্রশ্ন মা? স্বাভাবিক নয় কি এটা? আমেনা খাতুন এর প্রশ্নে নিজাম উদ্দিন ভ্রুকুঁচকে জানতে চাইল।
আমেনা খাতুন নিজের হাতের চুনটা একটু মুখে ভেতর লাগিয়ে নির্বাণের দিকে তাকিয়ে বলল, নাতিপুতি দেখতে চাইলে ছেলের বিয়ে দাও আবার। আম্মা, আমি আগেও বলেছি এটা সম্ভব না। সুমাইয়া বেগম বিরক্তে চোখ মুখ কুঁচকে বলল। আমেনা খাতুন শান্ত কণ্ঠে জানাল, কেন সম্ভব না? বাজা মেয়েকে দিয়ে তো আর বাচ্চা পয়দা করা সম্ভব না। আমেনা খাতুনের এরূপ বাক্য শুনে তেতে উঠে নির্বাণ সানায়ার চোখ ঝাপসা হয়ে আসে। নির্বাণ রাগে চোয়াল শক্ত করে রিমোটটা হাত থেকে পাশের দেওয়ালটায় ছুঁড়ে ফেলে। সবাই মোটামুটি একটু চমকে ওঠে। সানায়া ভয় সুমাইয়া বেগমকে খাবলে ধরে। নির্বাণ সবটা অবলোকন করল, চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা চালিয়ে কঠিন স্বরে বলল, আর একবার যদি আমি এই কথাটা শুনি তবে এই নির্ভিলা আমি পুড়িয়ে ছারখার করে দেব। দাদু ভাই, তুমি আমার সবটা কথা শুনো আগে। আমেনা খাতুন ভীতু হল, তবে বোঝানোর স্বরে বলল। কিন্তু নির্বাণ দ্বিতীয়বারের ন্যায় আবারও কঠিন স্বরে প্রশ্ন করল, কি শুনব? আবার বিয়ে? তবে সেটা না হয় তুমি করো। নির্বাণ দাদি হয় তোমার, ভুলে যাচ্ছ। আর মা, তুমি এসব কি কথা বলো? আল্লাহ যখন চাইবে তখন হবে। আমি দ্বিতীয়বার এসব নিয়ে আর কোনো কথা চাই না। আমেনা খাতুনকে উদ্দেশ্য করে কথাগুলো বলল নিজামুদ্দিন। আমেনা খাতুন এবার ছেলেকে বসে আনতে চাইল। শান্ত কণ্ঠে ছেলেকে উদ্দেশ্য করে বলল, আব্বাজান, আপনি রাগ কেন করছেন? আপনি আপনার আব্বার ছেলে, সন্তান একা ছিলেন, আপনার ছেলেও একজন, এখন আপনার ছেলের বাচ্চা না হলে এই বংশের বংশধর আসবে কি করে? নিজামুদ্দিন চুপ করে গেল। সুমাইয়া বেগম স্বামীর মতিগতি দেখে বুঝতে পারে শাশুড়ি ছেলেকে বশ করতে সক্ষম হয়ে গিয়েছে। কিন্তু তিনি তো সত্যিটা জানে। তারপরেও কি করে এসব মেনে নিবে? এর মধ্যে নির্বাণ চুপচাপ উঠে এসে সানায়াকে টেনে নিয়ে উপরে ছেলে গেল। সবাই সেদিকে তাকিয়ে বেকুব হয়ে গেল। সানায়া নিজেও স্তব্ধ, কোনো বুলি মুখে দিয়ে বের করতে পারে না। সুমাইয়া বেগম কি ভেবে মুচকি হেসে রুমে চলে গেল। সাথে নিজাম উদ্দিন আমেনা খাতুনকে বলল, কাল এসব নিয়ে কথা বলবে। আমেনা খাতুনকে রুমে যেতে বলে তিনিও চলে গেল স্ত্রী পেছনে। রাতে নির্বাণ সানায়ার সাথে কোনো রকম কথা বলল না। সানায়া অনেকবার চেষ্টা করেছে, কিন্তু নির্বাণ কোনো প্রতিক্রিয়া করল না। তবে বউকে বুকে আগলে নিয়ে রেখেছিল ঠিক। সানায়া অনেকক্ষণ ছটফট করেও যখন কোনো লাভ হলো না, তখন সে নিজেও ঘুমিয়ে পড়ল। সানায়ার নিঃশ্বাসের শব্দ ঘন হতেই নির্বাণ চোখ খুলল। বউয়ের মাথায় চুমু খেয়ে বিড়বিড় করে বলল, যেখানে তোমার সম্মান নেই, সারাক্ষণ তোমাকে আতঙ্ক থাকতে হয়, নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করতে পারো না, নিজের মতামত প্রকাশ করতে পারো না, তোমাকে সেখানে থাকতে হবে না বউ। সকালে ঘুম ভেঙে সানায়া অবাক হয়ে গেল। চারপাশে তাকিয়ে বুঝতে পারে তারা নির্ভিলায় নেই। নির্বাণ এর বিলাসবহুল ফ্ল্যাটে রয়েছে। কিন্তু সানায়া এটা বুঝতে পারছে না ও এখানে কিভাবে এলো। ওরা তো বাড়িতে ছিল। আর নির্বাণ? নির্বাণ কোথায়? নির্বাণ, নির্বাণ! সানায়া একটু জোর গলায় ডাকল, দরজার দিকে তাকিয়ে। নির্বাণ হয়তো রান্নাঘরে। সাথে সাথে রুমের বাহির হতে নির্বাণ জানাল, আমি এখানে, ফ্রেশ হয়ে কিচেনে এসো। সানায়া গুটি গুটি পায়ে বিছানা হতে নেমে এগিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে একবার ছোট লিভিং রুমটা পার করে খোলামেলা কিচেনে দৃষ্টি বোলাল। নির্বাণ ফ্রিপ্যানের মধ্যে কিছু নাড়াচাড়া করছে। নির্বাণ হঠাৎ করেই সানায়ার দিকে দৃষ্টিপাত করল। সানায়া একটু অপ্রস্তুত হয়ে পড়ে, তবে নির্বাণ মুচকি হাসল। চোখ দিয়ে কিছু ইশারা করতেই সানায়া বিনিময়ে নিজেও হেসে রুমে ফিরে ওয়াশরুম চলে গেল। ফ্রেশ হয়ে সানায়া নিজেও রান্না ঘরে এলো। নির্বাণ তখন খাবার সব ছোট একটা ট্রেতে করে ডাইনিং টেবিলের উপর এনে রাখছে। সানায়াকে ইশারায় চেয়ারে বসতে বলে। সানায়া চুপচাপ গিয়ে বসে পড়ল।
নির্বাণ পানির জগটা রান্নাঘর থেকে এনে টেবিলের উপর রেখে নিজেও সানায়ার পাশের চেয়ারটায় বসল। সানায়া খাবারটা নিজে হাতে খেলো, সাথে নির্বাণকে খাই দিল। খাবার প্রায় শেষের দিকে তখন সানায়া হুট করে জিজ্ঞেস করল, আমরা তো বাড়িতে আমাদের রুমে ছিলাম, আর থাকতে হবে না? নির্বাণ দায়সারা ভাবে জবাব। সানায়া আগের ন্যায় আবারও কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কেন কেন যাব না? কারণ আমরা আজ থেকে এখানে থাকব। পানির গ্লাসটা নির্বাণ হাতে নিতে নিতে বলল। সানায়া এবার বিরক্ত হল। সে তার প্রশ্নের ঠিকঠাক জবাব পাচ্ছে না। তবে বিরক্তি ঠেলে আবারও প্রশ্ন করে, কিন্তু কেন? এখানে থাকব তাই। নির্বাণ কথা শেষ পানিটা খেয়ে রুমে চলে গেল। সানাও পানি খেয়ে এটো প্লেটটা পরে পরিষ্কার করবে ভেবে রেখে দৌড়ে রুমে চলে এলো। এসে দেখল নির্বাণ রুমে নেই। ওয়াশরুম হতে পানির শব্দ হচ্ছে। সানায়া বুঝতে পারে নির্বাণ হয়তো অফিস যাবে, তাই ফ্রেশ হচ্ছে। সানায়া কথাটা ভেবেই পাশের কাচের দেওয়ালটার পাশে এসে দাঁড়াল। এখান থেকে বাহিরে সব স্পষ্ট দেখা যাচ্ছে, তবে ভীষণ উঁচু যে জায়গাটা বুঝতে বাকি থাকে না। সানায়া যতবার এখানে এসছে সে ঠিক ততবারই ঘুমিয়েছিল, নয়তো রাতে এসছে, তাই ঠিক বুঝতে সক্ষম হয়নি কত তলায় আছে। তবে 7-8 তলায় হবে সেটা একটু একটু ঠাহর করতে পারে। সানায়ার ভাবনার মাঝেই ঘাড়ে ঠান্ডা স্পর্শ পেল। আলগোছে চোখ জোড়া বন্ধ করে নিল। নির্বাণ নিজের ঠান্ডা হাতটা দ্বারা আস্তে আস্তে ঘাড় হতে চুলগুলো সরিয়ে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। সানায়া চুপ করে সরে দাঁড়ালো, একদম কাচের দেওয়ালটার সাথে ঠেসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, এখানে কি করে এলাম? ঘুমিয়েছিলে? সকালে এসছি। কয়টা বাজে দেখছো? সানায়া এবার ঠিক বরাবর সামনের দেওয়ালে ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। হা করে তাকিয়ে রইল সেদিকে। নির্বাণ এবার একটু এগিয়ে এলো সানায়ার দিকে, দেওয়ালে দুই দিকে দুই হাত রেখে মাঝে সানায়াকে বন্দি করে নিল। সানায়া নড়েচড়ে দাঁড়াল। মিনমিন করে বলল, সকাল 10:30। আমরা 8টা বাজে এখানে এসে পৌঁছেছি। নির্বাণ জানাল। সানায়া ফের একটু অপ্রস্তুত হয়। এতটা ঘুমিয়ে বিভোর ছিল যে কিচ্ছু টের পেল না। তবে হঠাৎ করেই মনে হলো কিছু, চট করে জিজ্ঞেস করল, বাড়িতে জানে সবাই? তাসভির উদ্দিন নির্বাণ কাউকে পরোয়া করে না। নির্বাণ আরও একটু ঘেঁষে দাঁড়ালো বউয়ের নিকটে। গম্ভীর কণ্ঠে শুধাল। সানায়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। আল্লাহ আছে একজন। আমি মোটেও ওনাকে ইঙ্গিত করে বলিনি। ওনার সৃষ্টি করা মানবজাতির কথা বলেছি। সবাই নিশ্চয়ই বলবে চুরি করে চলে এসছি। মলিন মুখ করে বলল সানায়া। একদমই না। আমি আমার বউকে কোলে তুলে সবার সামনে দিয়ে হেঁটে এসছি। নির্বাণ কথা শেষ স্বরে দাঁড়াল। সানায়া লজ্জায় মিয়ে গেল। কি বলল মাত্র নির্বাণ? সবার সামনে দিয়ে হেঁটে কোলে নিয়ে এসছে। সবাই কি ভেবেছে আল্লাহ? নিজের ঘুমের উপর প্রচুর রাগ লাগলো সানায়ার। একটা মানুষ এত গভীর ঘুম কি করে ঘুমাতে পারে? এই যে ও নিজেই তো তার প্রমাণ। অফিস যাবেন না? বাবা থাকছে আজ। যেতে না করল? রেডি হচ্ছেন তবে? একটু বেরুতে হবে। তুমি দুপুরে খাবার খেয়ে নিও, আমি রান্না করে রেখেছি। গরম করে খাবে কিন্তু। রাতের খাবার আমি নিয়ে আসব। আর কেউ আসলে দরজা খোলার প্রয়োজন নেই। আমি লক করে যাব। সাবধানে থাকবে, ঠিক আছে? এমন ভাবে বলছেন যেন আমি বাচ্চা। সব মনে থাকে যেন। নির্বাণ সানায়ার কথা সম্পূর্ণ এড়িয়ে নিজে বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল। সানায়া মুখে কিছু বলে না, শুধু মাথা ঝাঁকিয়ে আচ্ছা বোঝাল। নির্বাণ ওয়ালেট আর ফোন নিয়ে চলে গেল। যাওয়ার সময় ঠিক দরজা লক করতে ভুলে না। সানায়া সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। এই লোকের মাঝে মাঝে কি হয় কে জানে। সানায়া পুনরায় রুমে ফিরে এসে শুয়ে পড়ল।
ওর ঘুম পাচ্ছে, কিন্তু আর কয়েক মাস পরই ওর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। তবে রাতে পড়বে ভেবেই বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। আচ্ছা, রাতে কি আদৌ পড়া হবে? খাবার খেয়েছ? কানে ফোন চেপে চেয়ারে গা এলিয়ে দিয়ে আফিকে জিজ্ঞেস করল একান্ত। আফি স্বাভাবিকভাবে জবাব দিল, হ্যাঁ। ঔষধ? আগের ন্যায় ফের প্রশ্ন করে একান্ত। আফি তেতে উঠে বিরক্তে চোখ মুখ কুঁচকে নিয়ে তেজ নিয়ে বলে উঠল, বলতে পারবো না, আপনি এসে দেখে যান। কথাটা শেষ করেই আফি খট করে ফোনটা কেটে দিয়ে চুপচাপ বিছানায় বসে গেল। ইদানিং হুটহাট কেন জানি এমন হয়, সব কিছু বিরক্ত লাগে। হয়তো প্রেগন্যাসির কারণে। তবে ওর এখন ইচ্ছে করছে একান্ত ওর পাশে বসে থাকুক। কিন্তু এটা কি সম্ভব? এদিকে একান্ত ফোনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ওর বোধগম্য হচ্ছে না এই মাত্র কি হলো। তবে আফির কথাগুলো মাথায় আসতেই কাউকে বেল বাজিয়ে ডাকল। অতঃপর কিছু বলে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে ঝুলানো দামি গাঢ় নীল রঙের ব্লেজারটা হাতে নিয়ে বিশাল বড় কেবিন হতে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় সবাই সম্মেলনের সহিতে মাথা নুইয়ে ইংরেজিতে কিছু বলে সম্বোধন করল। একান্ত গম্ভীর মুখে সবার দিকে তাকিয়ে নিজেও ফিরতে কিছু বলল। কতটা না সম্মান করে, কতটা ভয় থাকে মানুষগুলো, আর বাসায় বউ তাকে ভয় তো দূরে, ভয়ের সম্মানের ছিটেফোঁটাও করে না বউ। একান্ত দীর্ঘ শ্বাস ফেলে গাড়িতে বসতেই সাদা চামড়ার একজন সাদা ড্রেসআপ করা লোকটা গাড়ি স্টার্ট দিল। একান্ত নিজের সাথে থাকা চাবি দ্বারা দরজা খুলে ফ্ল্যাটে প্রবেশ করে। রুমে এলো পা টিপে টিপে। এসেই দেখল বিছানার এক কোণে গুটিসুটি মেরে হাঁটু ভাঁজ করে বসে আছে তার একমাত্র বউ। মুখে বেজায় বিরক্তির প্রকাশিত। একান্ত হাতে থাকা শপিং ব্যাগগুলো পাশের টেবিলে রাখে, যাতে হালকা মচমচে শব্দ হয়। আফি তৎক্ষণাৎ মুখ তুলে এদিকে তাকিয়ে টেবিলের উপর ব্যাগ দেখে যেন উড়ে এলো সেগুলোর কাছে, হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো, মুখে উপচে পড়া খুশি। একান্ত যাও এভাবে দৌড়ে আসায় ভেবছিল ধমক দেবে। কিন্তু এই মেয়ের মুখের দিকে তাকিয়ে সেটা আর করতে পারে না। সে গায়ের ফর্মাল ড্রেস চেঞ্জ করে বাসায় ব্যবহার করা একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুম যেতে যেতে বলল, তুই এগুলো খেয়ে নে। আমি শাওয়ারটা শেষ করে রাতের জন্য রান্না করব। আফি প্রত্যুত্তরে কিছু বলল না। সে ততক্ষণে প্যাকেট হতে সব কিছু বের করে ঝটপট মুখে পুরছে। একান্ত সেদিকে তাকিয়ে আবারও হাসল, অতঃপর ওয়াশরুম চলে গেল। ফিরে এলো প্রায় আধ ঘন্টা পর, কোমরে শুভ্র রঙের একটা টাওয়াল পেঁচিয়ে বাকি অর্ধেক শরীর নগ্ন। বলিষ্ঠ সুপুরুষটাকে আফির নিকট একজন তামিল সিনেমার নায়কের থেকে কোনো অংশ কম লাগল না। দারুণ সুন্দর দেখতে পুরুষটাকে সে বরাবরই ভীষণ ভালোবাসে। তাই ব্যক্তিগত পুরুষটার এমন অর্ধনগ্ন রূপ তাকে ভীষণ বাজে ভাবে আকৃষ্ট করল প্রতিবারের ন্যায় এবারও। একটু আগে খাওয়া আফির দামি চকলেটগুলো এখনো ঠোঁটের আশেপাশে লেগে রয়েছে। একান্ত আফির দিকে তাকিয়ে আছে, তবে আফির সেদিকে খেয়াল নেই। সে নিজেই ঘোরের মধ্যে রয়েছে। একান্তর সেদিকে তাকিয়ে নিজের কেমন এলোমেলো লাগল। আজ অনেক দিন হয় বউয়ের বেশি দ্বারপ্রান্তে ঘেঁষে না একান্ত। মোদ্দা কথা বাবা হবে এই কথা শোনার পর থেকে একান্ত ভয় আছে। যদি সে গভীর স্পর্শ বউকে ছুঁয়ে দেয় আর বউ যদি তা সহ্য করতে না পারে, তখন সে ভয় নিয়ে তো একান্ত এতটা মাস দূরে দূরে থাকছে, তবে আজ মনে হয় না আর সেটা পারবে। এই মেয়ে তাকে পদে পদে তারই প্রমাণ দিচ্ছে। একান্ত এগিয়ে গেল। আফির যেন সম্মতি ফিরে পেল। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে একান্ত আফির ঠোঁটের কোণায় হাত রাখে। একটু আগে খাওয়া চকলেটের লেগে থাকা চকলেট বৃদ্ধা আঙ্গুল দ্বারা স্লাইড করে নিজের আঙুলে নিয়ে মুখে পুরে নিল। আফি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে আমতা আমতা করে আবদার স্বরে বলল, ভালোবাসুন না একটু। অনেক দিন হয় আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না। শেষের কথায় অভিযোগ। একান্ত সে কণ্ঠে শুনে হাসল।
বউকে শুইয়ে দিয়ে নিজেও যথেষ্ট সতর্কতার সাথে নিজের শরীর ছাড়ে বউয়ের শরীর এর উপর। গায়ে মিনি কম্বলটা টেনে নিয়ে বউয়ের আবদার পূর্ণ করতে ব্যস্ত হল। আফি সেই উজাড় করা স্বামীর ভালোবাসা গ্রহণ করল। দ্বিতীয়বার যখন একান্ত আবারও প্রস্তুতি নিচ্ছে তখনই আফি নিজেকে একান্তর হাতে সঁপে দিয়ে দুর্বল কণ্ঠে জানতে চাইল, আপনি এমন কেন করেছিলেন? ভীষণ কষ্ট হতো আমার। সরি না জান, আর এমন করব না। তবে উত্তরটা তুই নিজে খুব শিগগির পেয়ে যাবি, একান্ত আদুরে কণ্ঠে জানালো। কথা শেষ বউকে যত্নের সাথে আগলে নিল। কতদিন পর বউয়ের এতটা গভীর স্পর্শ পেল। সাথে নিজের জমানো সব ভালোবাসা বউকে দিয়ে নিজেও আদায় করতে ভুলে না। নির্বাণ ফ্ল্যাট ফিরল সন্ধ্যা 6টার দিকে। তবে নিজের সাথে থাকা চাবি দ্বারা দরজা খুলে হাতে থাকা শপিং ব্যাগ আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিজের রুমের পাশের রুমে চলে গেল। গায়ের ব্লেজারটা খুলে রেখে নিজের রুমে একবার দৃষ্টি বোলাল। বউ তার গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নির্বাণ সেটা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ফিরে এসে ফ্রেশ হয়ে সঙ্গে আনা প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক ছাড়া করে সেগুলো দিয়ে নিজের কাজ চালিয়ে নিল। এর মধ্যে 2বার নিজের রুমে নজর রেখেছে বউ তার তখনও ঘুমে বিভোর। নির্বাণ ভেবে পায় না একটা মানুষ এত কি করে ঘুমোতে পারে। পারে, অবশ্যই পারে, তার বউয়ের মতো ঘুমকাতুরে মেয়েরা অবশ্যই পারে, এরা সারা দিন ঘুমোতে পারে। এদের খাবার না খেলেও চলে। নির্বাণ এসব ভাবতে ভাবতে নিজের হাতের সব কাজ শেষ করে পাশের কাউচে থাকা কালো রঙের ব্লেজারটা হাতে ঝুলিয়ে নিল। মুখের ভাব এমন যেন মাত্রই বাইরে থেকে ফিরল। যাওয়ার আগে রুমের দরজা লক করে পাশের রুমে এলো। বউয়ের দিনদুনিয়া খবর নেই, সে তখনও ঘুমে। নির্বাণ নিজের হাতের শপিং ব্যাগ 2টা বিছানায় রাখে। হাতের ঘড়ি খোলে ড্রয়ারে রাখে। অতঃপর বাহিরের পোশাক পরিবর্তন করে নেয়। আবারও হালকা ফ্রেশ হয়ে এসে বউয়ের মাথার কাছে বসে সানায়ার মুখের উপর পড়ে থাকা এলোমেলো ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল। সানায়া হালকা নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়ল। রাত এখন 8টা বাজেনি। হঠাৎ সেন্টার টেবিলের উপর থাকা নির্বাণের ফোন টুং করে শব্দ করে। নির্বাণ কি ভেবে ফোন না দেখে রুম হতে বেরিয়ে এসে মেইন দরজা খোলে খাবারগুলো রিসিভ করল। অতঃপর রান্নাঘরে গিয়ে সেগুলো প্লেটে করে নিয়ে পানি সহ হাতে করে রুমে ফিরে এলো। সানায়া ততক্ষণে উঠে বসে আছে। রান্নাঘর হতে আওয়াজ পেয়ে বুঝতে পারে নির্বাণ এসছে, তাই ওঠে এগিয়ে গিয়ে দেখার প্রয়োজন মনে করেনি। এই মানুষটা যতই ব্যস্ত থাকুক, সানায়ার বিশ্বাস দিন শেষে ঠিক তার কাছে ফিরবেই। নির্বাণ খাবারগুলো রেখে সানায়ার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বলে না। কি ভেবে নিজেই ওয়াশরুমে গিয়ে মগে করে পানি আনে, ব্যালকনি হতে টাওয়াল এনে সেটা ভিজিয়ে বউয়ের মুখ মুছে সুন্দর করে গলার নিচ হাত মুছিয়ে দিল। সানায়া নিজেও চুপচাপ থাকল। বেশি ঘুমালে শরীর খারাপ লাগে, যেমন সানায়ার এখন লাগছে, তাই তো নির্বাণের কাজে বাধা প্রদান করে না। মগ ওয়াশরুমে আর টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে এসে খাবার থালা হাতে বউকে খাইয়ে দিল, সাথে নিজেও খেয়ে নিল। খাবার শেষ একটা প্যাকেট নির্বাণ সানায়ার হাতে দিয়ে এটো প্লেট নিজে কিচেনে রাখতে গেল। এদিকে সানায়া প্যাকেট হাতে নিয়ে সেটা নেড়েচেড়ে দেখল। প্যাকেটটার ভেতরে একটা সাদা রঙের লং গ্রাউন রয়েছে, যেটা দেখেই সানায়ার চোখ কপালে ওঠার মতো অবস্থা। জামাটার হাতা নেই, একদম ছোট ছোট কাঁধ অবধি। সাথে ওড়না বা পাট নেই যেটা পরে নিজেকে আড়াল করবে। সানায়া মনক্ষুণ্ণ হল। এটা কি করে পরবে? কিন্তু ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না, বেশ পছন্দ হয়েছে বলা চলে, সাথে প্রিয় মানুষটা দিয়েছে বলে কথা। শুধু সমস্যা একটা ওড়না হলে ভালো হতো। তবে সানায়া ভাবল আলমারি থেকে একটা সাদা রঙের ওড়না ঝুলিয়ে নিবে গলায়, বলা তো যায় না কোথায় না কোথায় যায়। সানায়া রুমের দরজাটা হালকা করে ভিড়িয়ে গায়ের হালকা আসমানি রঙের কুর্তিটা খোলে জামাটা পরে নিল। তবে বিপত্তি বাদল, চেইনটা আটকাতে গিয়ে সেটা কিছু একটার সাথে আটকে আছে।
সানায়া অনেক টানাটানি করেও যখন পারল না তখন নির্ভানকে ডাকল। নির্ভান পাশের রুমেই রেডি হয়ে কেকটাকে সাজাচ্ছিল। কিন্তু বউয়ের কণ্ঠে শুনে হাতের লাইটারটা রেখে এই রুমে এলো, নিজেও শুভ্র রঙের স্যুট পরে রেডি হয়েছে। সানায়া মিররের সামনে দাঁড়িয়ে চেইনটা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু মিররে নির্ভানকে দেখে থমকে গেল। আজ যেন একটু বেশি সুদর্শন দেখাচ্ছে পুরুষটাকে। নির্ভান এগিয়ে গেল বউয়ের উন্মুক্ত পিঠের দিকে, দৃষ্টি রেখে নিজের হাতটা রাখল উন্মুক্ত পিঠে। সানায়া অমনি কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিল। নির্ভান হাসল, সেদিকে তাকিয়ে চেইনটা লাগানোর আগে নিজের ওষ্ঠজোড়া বউয়ের পিঠে ছোঁয়াতে ভুলে না। চেইনটা লাগিয়ে নির্ভান সানায়ার কানের কাছে নিজের মুখটা এগিয়ে নিল। সানায়ার চোখ তখনও বন্ধ। নির্ভান বউয়ের ঘাড়ে আবারও ওষ্ঠ ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, মিসেস নির্ভান, দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে আপনার জন্য। চলুন চলুন। আমার বাচ্চা বউ দেখতে দেখতে 22 বছরের প্রাপ্তবয়স্ক নারীতে পরিণত হল। সানায়া নির্ভানের কথা শুনে মুচকি হাসল। সে ভুলেই গিয়েছিল আজ ওর নিজের জন্মদিন। ঘুরে ঘুরে রুমটা দেখতে লাগল। বেশ সুন্দর করে সাজিয়েছে নির্ভান রুমটাকে। আর নির্ভান বউকে দেখছে। মেয়েটা ওড়না নিতে চেয়েছিল, তখন নির্ভান নিতে দেয়নি। বউ তার বাসা, তার বউকে যেভাবে খুশি সেভাবে দেখবে, বউ নিজে সেটায় কেন বাধা দিবে? বাধা দিলেও নির্ভান মানার পাত্র নাকি? ওড়না পরতে দেয়নি, চুলও নিজে খোপা করে বেঁধে দিয়েছে। বউয়ের রূপ তাকে এখন দিশেহারা করছে। মনে হচ্ছে একটু গোছগাছ করে দেওয়া তখন ভালো ছিল, কি দরকার ছিল তখন এভাবে থাকতে দেওয়ার? এমন অনুভূতি হবে আর নিজের এমন দশা হবে জানলে ওড়না নয়, শাল দিয়ে একদম মুড়িয়ে নিত। নির্ভান চোখ বন্ধ করে ঘাড় নাড়ে ডানে বামে। নিজেকে স্বাভাবিক করার প্রয়াস চালায়। এগিয়ে গিয়ে লাইটার হাতে নিয়ে তখন ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ব্যস্ত হয়। সানায়া তখন পাশের ক্যান্ডেলগুলোর আশেপাশে ছড়িয়ে রাখা গোলাপের পাপড়িগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। কিন্তু নির্ভানকে বাকি ক্যান্ডেলগুলো জ্বালাতে দেখে নিজে এগিয়ে এসে নির্ভানের হাত থেকে লাইটার নিল। নির্ভান দিয়ে দিল। এগিয়ে গিয়ে সেন্টার টেবিলে থাকা একটা বক্স থেকে বের করে সেটা সাজাল। সানায়া ততক্ষণে সারা রুমে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে। নির্ভান কেক সাজানো শেষ, সানায়াকে নিয়ে কেক কাটে। সানায়ার হঠাৎ মনটা কিছু ভেবে খারাপ হল। সে পা গুটিয়ে বসে পড়ল। বিছানার এক পাশে নির্ভান তখন কফি আনতে গিয়েছিল, তবে ফিরে এসে বউয়ের এরূপ ভাব দেখে কিছু আন্দাজ করতে পারে। অবশ্য পারাই কথা। এগিয়ে গিয়ে কফির মগ সানায়ার হাতে দিল। ইশারায় কফিতে চুমুক দিতে বলে নিজে একটু গা ঘেঁষে বসল বউয়ের। সানায়া কোনো প্রতিক্রিয়া করে না, সেভাবেই বসে থাকে। সবার কথা মনে পড়ছে। সানায়া মিনমিন করে জানাল। নির্ভান শুনল। সানায়ার হাত হতেই কফির মগে চুমুক দিয়ে ধীরে সুস্থে বলল, না পড়াই ভালো। যারা তোমাকে ভালোবাসে না তাদের মনে আসতে না দিলেই জীবন সুন্দর। যারা ভালোবাসে তাদের আঁকড়ে ধরতে শিখো। ওখানে থাকলে বাবা মা ভাইও আসতো। তাছাড়া দাদি আমায় ভালোবাসে। কিন্তু কেউ চাইবে না তার বংশ নির্বংশ হোক। তাই দাদির চাওয়াতে আমার মনে হয় না কোনো ভুল আছে। সাফু। নির্ভান ধমকের স্বরে কিছুটা জোরে বলে ওঠে। সানায়া বেশ চমকাল। নির্ভান ওকে কখনো সাফরিন নামে ডাকে না, তবে যখনই রেগে যায় তখনই সানায়া না বলে সাফরিনকে কেটেকুটে ছোট করে সাফু বলে ডাকে। তবে কি নির্ভান ওর কথায় রেগে গেল? সানায়ার ভাবনা সত্যি হল। নির্ভান ওকে খাবলে ধরল, কফির মগ টেনে আগেই মেঝেতে ফেলে দিয়ে ওকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। উন্মাদ হল যেন। সানায়ার ভীষণ কষ্ট সাথে অভিমানে টইটম্বুর হল দেহ মন জুড়ে। নির্ভান হঠাৎ থেমে গেল। সানায়ার উপর হতে ওঠে পাশে বালিশে মাথা রেখে শুয়ে চোখ বন্ধ করে, মাথার নিচে এক হাত রেখে আরেক হাত চোখের উপর সহ কপালে রেখে চুপ করে রইল। তবে জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ হল।
সানায়া পাশ হতে বুঝতে পারে নির্বাণ রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জামার চিকন হাতাগুলো আগের ন্যায় ঠিকঠাক করে ওঠে বসে। নির্বাণের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। নির্বাণ তখনও অনড়। সে নির্বিকার বউ, তার এসব কথা মাথায় আনে কি করে যেখানে দাদির ভাবনাটাই ভুল। যদি দাদির কথা মতো তেমন হতো তবে না হয় মানা যেত, কিন্তু সবটা নিজের হাতে তো সে নিজে শেষ করেছে। তাহলে সে কি করে এসব মেনে নিবে? দোষ তার, অথচ কষ্টটা বউ পাচ্ছে। যদিও দোষটা নির্বাণের না হতো, সানায়া যদি সত্যি কখনো গর্ভধারণ না করতে পারত তাহলেও সে কখনো দ্বিতীয় কারোর কথা ভাবত না। আর যেখানে বউ তার গর্ভধারণের ক্ষমতা রাখে সেখানে এসব বিষয় ভাবাও যে তার জন্য কষ্টদায়ক। কিন্তু এই মেয়ে কি সেটা বুঝে? নির্বাণের ভাবনার মাঝেই সানায়ার কাতর কণ্ঠ শোনা গেল। নির্বাণ, নির্বাণ, সরি না, আর এসব বলবো না। প্লিজ কথা বলুন, আজ লাস্ট বার। আর কখনো যদি এসব মুখেও এনেছ তো এমন হাল করব না স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর স্বাদ মিটে যাবে। নির্বাণ হিসহিসিয়ে বলে উঠল। সানায়া হাসল। ডেট মিস গিয়েছে এই মাসে। তবে সেটা নির্বাণকে বলল না। আরও সপ্তাহ খানেক পার হলে জানাবে ভাবল। তাই নির্বাণ গভীর ভালোবাসায় মত্ত করতে চাইল, সানায়া সেটা হতে দিল না। খুব অল্পতেই নির্বাণকে থামিয়ে দিল। নির্বাণ ভাবল বউয়ের ভালো লাগছে না, তাই বেশি ঘাটল না। বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আফি বিছানায় বসে আছে। একান্ত পাশেই বালিশ হেলান দিয়ে বসে ল্যাপটপ কোলে নিয়ে সেটার স্ক্রিনে তাকিয়ে আছে, হাতের আঙ্গুলগুলো অনবরত চালাতে ব্যস্ত। আফির পেটটা বেশ উঁচু হয়েছে। অবশ্য হওয়ারই কথা নয়, মাসের ভরা পেট বলে কথা। আফির হাতে একটা টক জাতীয় কিছু, যেটা কিছু দিন আগেই সুমাইয়া বেগম পাঠিয়েছে বাংলাদেশ থেকে। যদিও এসব খাবার খাওয়া বেশি ঠিক না, তবে আফি এই হাবিজাবি খাবারগুলোই বেশি খায়। এখন পেটটা ব্যথা করছে, কিন্তু একান্তকে বলা যাবে না, পাগল হয়ে যাবে তবে এই লোক। আফি হাতের খাবারটা পাশে সেন্টার টেবিল রেখে একটু কাঁধ হয়ে শুয়ে পড়ল। একান্ত সেদিকে একবার তাকিয়ে চিন্তিত কণ্ঠে জানতে চাইল। শরীর খারাপ লাগছে? দেখ, যদি কষ্ট হয় বলে দেয় আফি। তেমন কিছু না, এমনি ঘুমব। আচ্ছা। একান্ত আবার কাজে মনোযোগ দিল। আজ 1 মাসের বেশি সময় হয় সে অফিস যায় না। তার বাবা আর ম্যানেজার সহ অন্যান্য স্টাফরা সামলাচ্ছে সবটা। একান্ত ভয় আছে। বউ তার বয়সে ছোট নয়, একজন প্রাপ্তবয়স্ক নারী সে, কিন্তু তবুও প্রিয় মানুষ হারানোর ভয় আমাদের মনে সব সময় কাজ করে। সেক্ষেত্রে একান্তর চিন্তা ভাবনাও ভিন্ন হবার কথা নয়। একান্ত ল্যাপটপ রেখে পাশে আফির একদম কাছ ঘেঁষে গিয়ে বসল। মুখটা নিচে নিয়ে আফির মাথায় চুলের ভাঁজে চুমু খেতেই আফির গোঙানির আওয়াজ শুনতে পেল। চট করে আফির চুলগুলো সরিয়ে মুখের দিকে সম্পূর্ণ দৃষ্টি দিতেই দেখতে পেল আফির মুখখানা হালকা ঘামে ভেজা, সাথে চোখ মুখ কুঁচকে কিছু বিড়বিড় করছে। একান্ত বিচলিত হল। এসির ঠান্ডা, তার মধ্যে এমন অবস্থা, সাথে কিছু হলো কি? একান্ত দেরি করে না, কিছু বুঝতে পারল বোধহয়। আফির জন্য রাখা নার্সটাকে জোরে জোরে কোনো ইংরেজি শব্দে ডেকে উঠে গাড়ি বের করতে বলে। নার্সটা একবার রুমের দরজায় এসে আবারও ফিরে নিচে চলে গেল। যাওয়ার সময় অবশ্য মেইন ডোর খোলে রেখে গেল। একান্ত আফিকে কোলে তুলে নিয়ে দৌড়ে লিফটের মধ্যে গেল। নার্সটা তখন দাঁড়িয়ে আছে সেখানে। আধুনিক প্রযুক্তির ব্যবহার তিনি গাড়ির ড্রাইভারকে জানিয়ে দিয়েছে গাড়ি বের করতে। একান্ত আর আফি যে বিল্ডিংটায় থাকে সেটা খুব বেশি উঁচু নয়, তবে উন্নতশীল, তাই লিফটে বেশিক্ষণ আটকে থাকতে হয় না। একান্ত পেছনে বসে আফিকে বুকে জড়িয়ে নিল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই একান্ত নার্সটার উদ্দেশ্য উত্তেজিত অস্থির কণ্ঠে ইংলিশ কিছু জিজ্ঞেস করল। নার্সটা সম্মতি জানাল। আফি ততক্ষণে পুরো অচেতন হয়ে পড়েছে।
তার চোখ জোড়া ঝাপসা হয়ে এলো, তার মধ্যে একান্তর অস্থির, চিন্তিত, ভয়ে মুখটা ঝাপসা দেখতে পেল, যেই মুখটায় প্রিয়জনের সুস্থতা আর নতুন অতিথির নিজের অস্তিত্ব না হারানোর আবেদন রবের প্রতি। আচ্ছা, একান্তর আবেদন কি রব মঞ্জুর করবে? আমেনা খাতুন অসুস্থ। আজ সকালেই ফোন করে সুমাইয়া বেগম জানিয়েছেন সানায়াকে। ওরা ওই বাড়ি থেকে চলে এসছে আজ প্রায় 1 বছর হতে চলে। সবার সাথে মোটামুটি কথা হয় টুকটাক, তবে আমেনা খাতুন কথা বলে না। সানায়া অনেকবার চেষ্টাও করেছে কথা বলার জন্য, কিন্তু বিশেষ লাভ কিছু হয়নি। আমেনা খাতুন রেগে আছে, কিছুতেই কথা বলবে না। ওনার সেই এক কথা, নাতিকে আবার বিয়ে দেবে। কিন্তু নাতি তো এসবের দ্বারপ্রান্তেও নেই, সে নিজে মায়ের সাথে কথা বলে দাদির খোঁজ খবর নেয়। কিন্তু সে সানায়াকে কড়াকড়িভাবে নিষেধ করেছে যাতে দাদির সাথে কথা বললেও কোনো রূপ গভীর কথায় না জড়ায়। নির্ভান জানে দাদি তার ধূর্ত মানুষ, কখন কোন কথার জালে তার বউকে ফাঁসিয়ে কি করে বসে তার ঠিক নেই। এই 1 বছরের নির্ভান সানায়াকে নিয়ে কোথাও যায়নি। আর যদিও গিয়েছে তো আশেপাশে রাত গভীর না হতেই বাসায় ফিরে এসছে। তার কারণও অবশ্য রয়েছে। তাদের অস্তিত্ব দ্বিতীয়বারের ন্যায় এসে এবং তাদের দেখা না দিয়ে চলে গিয়েছে। কয় মাস ছিল বয়স? এই তো মাত্র তো 6 সপ্তাহ হয়েছিল। শুধুই একটা রক্তের খণ্ড ছিল, এতেই তো তাদের আরও যত হাহাকার কেন এলো আবার যদি না তাদের হাতে ধরা দেবে। প্রথমবার তো অ্যাক্সিডেন্ট ছিল, তাই না হয় চলে গিয়েছিল, কিন্তু এবার কেন এমন হলো? আল্লাহ কি তাদের পরীক্ষা নিচ্ছে? সানায়ার মনে প্রশ্নগুলো গুরুপাক খাচ্ছিল, ঠিক তক্ষুনি পুরুষালী ভরাটে কণ্ঠ নির্ভান রুমে প্রবেশ করতে করতে বলল, রেডি হও, চলো চলো। কোথায় যাব? সানায়া অবাক নয়নে তাকিয়ে জানতে চাইল। নির্ভান উত্তর করে না, আলমারিতে খোলে সেখান থেকে বোরকা হিজাব এনে পরিয়ে দিতে লাগল। সানায়া এর মধ্যে আরও কয়েকবার জানতে চেয়েছে কোথায় যাচ্ছে, তবে নির্ভান কোনো জবাব দেয়নি, তাই সানায়া চুপচাপ থাকল। নির্ভান সানায়াকে নিয়ে সোজা বাড়ি চলে এলো। গাড়ি থেকে নেমে নির্ভান আগে পড়ে বউকে কোলে তুলে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরে। ড্রাইভিং সিটে স্বামীর ছিল, সে নিজেও নির্ভানের পেছনে পেছনে বাড়িতে প্রবেশ করে। রাত অনেকটা হয়েছে, একা একটা ফ্ল্যাট, 5 বছরের ছেলে আর বউ একা রয়েছে। যথাসম্ভব তার রাগী স্যারকে ঠান্ডা করে বাসায় ফিরতে হবে। নির্ভান বাড়ির ভেতর এসেই বউকে সবার সামনে দিয়ে উপর নিজের রুমে চলে গেল। সবাই তখন খেতে বসেছে, এখানে একান্তর বাবাও রয়েছে, তিনিও দেশে এসছে, দেশে কিছু কাজ রয়েছে, সাথে ছেলের কোম্পানি বাংলাদেশে আনার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আপাতত শাখা আনতে পেরেছে, তবে পুরো কোম্পানি দেশে স্থাপন করতে আরও সময় লাগবে। সবাই খাবার খাওয়া বন্ধ করে উপরে গেল স্বামীর এর পেছনে পেছনে। নির্ভান রুমে এসেই বউকে রেখে হাতের ঘড়ি খোলে রাখতে রাখতে আমেনা খাতুন সহ সবাই রুমে প্রবেশ করে। নির্ভান তখন গায়ের ব্লেজার খোলে সোফায় রাখে, দাদির ঠিক বরাবর দাঁড়িয়ে শক্ত মুখ করে বলে উঠল, চুরি করে যাইনি, সেটা আবারও প্রমাণ করে দিলাম। আশা করি এবার তোমার কোনো সমস্যা নেই, বউ এখানে থাকবে। আর আমার ঘর আলো করে, আমার রাজকন্যাও খুব শিগগির আসবে ইনশাআল্লাহ। তখন তোমার এই ভোঁতা মুখটা আমি দেখে নেব। আর বিয়ের কোনো কথা হলে আমি তোমার বিয়ে দিয়ে দেব, পাক্কা প্রমিজ। নির্ভানের এরূপ কথায় সবাই হেসে উঠল। সানায়া তখন চুপচাপ উঠে গিয়ে সুমাইয়া বেগমের পেছনে চুপটি করে দাঁড়িয়ে আছে। আমেনা খাতুন হনহনিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। খেপেছে বেশ বোঝা যাচ্ছে। তবে নির্ভান সেদিকে পাত্তা দেয় না। মায়ের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই সুমাইয়া বেগম চলে গেল। স্বামীর তখন অসহায় মুখ করে এক কোণায় দাঁড়িয়ে আছে। বউ তার আজ বাসায় জায়গায় দিলে হয়। নিজাম উদ্দিন সেদিকে তাকিয়ে স্বামীরের জন্য মায়া হল। ছেলের দিকে একটু গম্ভীর মুখ নিয়ে তাকিয়ে বলে উঠল, ছেলেটাকে বাড়ি যেতে দাও। তোমার তামাশা দেখার জন্য আমরা সবাই আছি। কথাটা বলেই নিজাম উদ্দিন এক দণ্ড দেরি করে না পা চালিয়ে স্থান ত্যাগ করে।
ছেলে তার ভীষণ পাজি, এতক্ষণ দাদিকে ধুয়েছে, কখনো আবার বাপকে ধুতে চলে আসে তার ঠিক নেই। তিনিও তো নিমরাজি ছেলেকে বিয়ে দিতে, তাই ঝড় ওনার উপরও আসতে পারে। নিজাম উদ্দিনের পেছনে পেছনে একান্তর বাবাও চলে গেল। রুমে শুধু স্বামীর রয়েছে। স্যার অনুমতি না দিলে সে এক পাও নড়বে না। সানায়া তখন চুপ করে দাঁড়িয়ে আছে। নির্বাণ বউয়ের দিকে একবার তাকিয়ে স্বামীর দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে হুকুমের স্বরে বলল, বাড়ি যাও, অফিসে টাইমলি পৌঁছে যাবে কাল। জি স্যার। নির্বাণের কথার বিপরীতে জানায় স্বামীর। অতঃপর চলে গেল। নির্বাণ নিজেও ওয়াশরুমে চলে গেল। সানায়া রুমটায় চোখ বোলাল। ঠিক যেমন রেখে গিয়েছে তেমনই রয়েছে, যেন খুব যত্ন করে কেউ গুছিয়ে রেখেছে। আচ্ছা, তবে কি সবাই জানতো ওরা আজ বাড়ি আসবে? তাহলে ওকে কেন নির্বাণ জানায়নি? সানায়ার ভাবনার মাঝেই একজন কাজের মেয়ে এলো। আগে ছিল না, এই মেয়েটা হয়তো নতুন এসছে। মেয়েটা সানায়ার থেকে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে, খাবারগুলো রেখে আবার চলে গেল। সানায়া আলমারি খোলে, সেখান থেকে আগের পরা একটা রাতের পোশাক নিল। নির্বাণ ফ্রেশ হয়ে এলে সানায়া গেল ফ্রেশ হতে। নির্বাণ নিজেও হাতের টাওয়ালটা রেখে গায়ের কালো শার্টটা খোলে, সাদা একটা স্লিভলেস এর শার্ট গায়ে জড়িয়ে নিল, যেটার দিয়ে ফর্সা শরীর, সব ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। খাবার শেষ করো। সানায়া ওয়াশরুম থেকে এসে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নির্বাণ সেদিকে একবার তাকিয়ে খাবারগুলো প্লেটে নিয়ে সোফায় বসে গম্ভীর কণ্ঠে হুকুম জারি করল। সানায়া অনর কোনো নড়চড় করে না। অভিমান হচ্ছে ওর। কোনো কিছু নির্বাণ ওকে জানায় না। ওর কি জানার অধিকার নেই? নিজের মর্জি অনুযায়ী সব করে। আমি আমার ইচ্ছে মতো সব করি, তবে সেটা আমাদের ভালোর জন্য। আমার নিজেকে প্রয়োজনহীন মনে হয়। সানায়া শোয়া থেকে উঠে বসে বলল। নির্বাণ এবার সম্পূর্ণ দৃষ্টি বউয়ের মুখের উপর রেখে বলল, মোটেও না। তোর প্রয়োজন আমার জীবনে ঠিক কতটা তা তোর ধারণাতীত। তাহলে আপনি কেন আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করেন না? যখন যা খুশি তা করেন। এতে কি তোর কোনো ক্ষতি হচ্ছে? সানায়া এবার থমথমে হয়ে গেল। সত্যি তো। এতে তো ওর কোনো সমস্যা হচ্ছে না, বরং ভালোই হয়। তাহলে অভিমানটা কিসের জন্য? আমি বলছি, একটা বাংলা প্রবাদ আছে, সুখে থাকতে ভূতে কিলায়, যেটা এখন তোর উপর এফেক্ট করছে। সানায়ার খুব কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল নির্বাণ। সানায়া কিছু বুঝে উঠার আগেই নির্বাণ সানায়াকে কোলে তুলে নিল। সোফায় বসে নিজের একটা উরুর উপর বসিয়ে প্লেট হতে খাবার নিয়ে খাইয়ে দিল বউকে, সাথে নিজেও খেল। খাওয়া শেষ, দুজনেই শুয়ে পড়ল। নির্বাণ নিজেও বুকের উপর দুই হাত দিয়ে বউকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। একান্ত ফ্ল্যাট নিজের সাথে থাকা চাবি দ্বারা দরজা খুলে ভিতরে প্রবেশ করে। রাত অনেকটা হয়েছে, তবে বিদেশের রাস্তায় সেটা বোঝা যাচ্ছে না। বড় বড় সোডিয়াম আলোর লাইটগুলি বেশ আলোয় আলোয় অন্ধকার হয়ে আসা রাতকেও দিনের আলোর মতো করে রেখেছে। সাথে মানুষের আনাগোনা তো আছেই, তবে সেটা যার যার মতো করে, কেউ কাউকে দেখার বা পর্যবেক্ষণ করার সময় কোনোটাই নেই। সে থাকবে না এই শহরে, তার চ্যাম্প আর বউকে নিয়ে নির্জন পরিবেশে থাকবে, যেখানে খুব অল্প সংখ্যক মানুষ থাকবে। শুধু তার ছোট একটা সংসার হবে। আচ্ছা, তার চ্যাম্প কি করছে? ঘুমিয়েছে নাকি? মাকে জ্বালাচ্ছে? চ্যাম্প ঘুমিয়েছে। একান্ত রুমে প্রবেশ করে না, দরজা থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে। আফি জবাব দেয় না, শুধু তর্জনী আঙ্গুল উঁচিয়ে মুখে রেখে ইশারায় চুপ থাকতে বলে। একান্ত চুপচাপ পাশের রুমে চলে গেল। আফিও ছেলের কপালে চুমু খেয়ে মিনি কম্বলটা আরও একটু টেনে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। ছেলের 2 বছরের বেশি বয়স হয়েছে। দ্বিতীয়বার জন্মদিন পালন করার পর থেকে ছেলে আর তাদের সাথে থাকে না। আজ কয়েক মাস ধরে একাই থাকে।
আফি এসব ভাবতে ভাবতে রুমে চলে এলো। একান্ত ততক্ষণে ফ্রেশ হয়ে গলায় সফেদা রঙের টাওয়ালটা ঝুলিয়ে বেরিয়ে এলো। খাবার খেয়ে এসছি। তুই? হুম। আফি ফিরতি কিছু বলে না। বিছানা ঠিকঠাক করে এক কোণায় শুয়ে একান্তর দিকে তাকিয়ে থাকে। একান্ত হয়তো কিছু আন্দাজ করতে পারে। টাওয়াল রেখে নিজেও এসে পাশে শুয়ে জড়িয়ে ধরে আফিকে। আফি নিজে নাক মুখ ঘষে দিল একান্তর বুকে। মিনমিন করে প্রশ্ন করল, আমরা যাব না? একান্ত চুপ করে থাকে মিনিটখানেক, অতঃপর আফির ঠোঁটে একটা গাঢ় চুম্বন করল। ছেড়ে দিয়ে ফিসফিস করে জানাল, টিকিট হয়ে গিয়েছে। 2 দিন পর ফ্লাইট। সকাল থেকে সুমাইয়া বেগম রান্নাঘরে রান্না করছে। সাথে আছে সব কাজের লোক। মেয়ে তার কত বছর পর দেশে ফিরছে স্বামী সন্তান নিয়ে। তবে মেয়ের চেয়ে নাতিকে দেখার জন্য পাগল সবাই, মূলত সব খাবার নাতির জন্যই বানিয়ে নিচ্ছে। যদিও তিনি নাতির পছন্দ জানে না, তবে প্রায় সব রকম খাবারই বাঙালি আইটেম বানাচ্ছে। সানায়া ডাইনিং টেবিলে বসে সবকিছু পর্যবেক্ষণ করল। আমেনা খাতুন সানায়াকে কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা জারি করেছে যাতে সে রান্নাঘরের দ্বারপ্রান্তে না ঘেঁষে, সাথে তার পুতি এলেও যেন সে সবার আগে আগে না থাকে। এসব যে তিনি সানায়াকে বলেছেন, সানায়া ছাড়া আর কেউ জানে না। সানাও চায় না এসব কেউ জানুক, আবার অশান্তি হোক। বলুক না দাদি, সে তো আর সত্যি বাজা নয়। এটা সে খুব ভালো করেই জানে। তাহলে কষ্ট কেন পাবে? নির্বাণ গিয়েছে এয়ারপোর্টে, সাথে রয়েছে সামির আর নিজাম উদ্দিন। এখন সন্ধ্যা 6টা বাজে। সানায়া ঘুম থেকে উঠে এসছে মাত্র। মূলত তাকে সুমাইয়া বেগম ডেকে পাঠিয়েছে কাজের লোকের মাধ্যমে। সেই দুপুরে নির্বাণ যাওয়ার পর যে মেয়েটা ঘুমিয়েছে আর ওঠেনি, তাই তো বাধ্য হয়ে ডেকে পাঠালো। হালকা কিছু নাস্তা বানিয়ে সানায়াকে দিয়ে খেতে বলে তিনি আবার চলে গেল নিজের কাজে। সানায়া সামনে রাখা বাটি ভর্তি গরম ধোয়া ওঠা নুডলসটা দেখে নিল। অতঃপর হাতে নিয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই বাড়ির মেইন ডোর সশব্দে বেজে উঠল। সানায়া আশপাশে তাকাল। লিভিং রুমে তেমন কেউ নেই, সবাই রান্নাঘরে। সুমাইয়া বেগম এর মধ্যে হাত ছেড়ে সানায়াকে বলল দরজা খুলে দিতে। সানায়া আচ্ছা বলে দরজা খোলার জন্য অগ্রসর হল। দরজা খুলেই সানায়া প্রথমে নজরে আসে নির্বাণ একটা বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে, তার ঠিক পেছনে আফি হাসি হাসি মুখে দাঁড়িয়ে। সানায়া নিজেও হাসল। নির্বাণ এর কোল হতে বাচ্চাটাকে নিয়ে আদর করে আফি আর একান্তর সাথে কুশলাদি শেষ করে। এর মধ্যে সবাই বাড়ির ভেতরে প্রবেশ করে। সুমাইয়া বেগম রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসে মেয়ের জামাই রেখে নাতিকে কোলে তুলে আদর করে। আমেনা খাতুনকে ডাকতে লাগল। আমেনা খাতুন মাগরিবের নামাজ মাত্রই শেষ করে দ্রুত বেগে ছুটে এলো। নিজাম উদ্দিন তাগাদা দিলেন ফ্রেশ হতে যাওয়ার জন্য। একান্ত চলে গেল আফিকে নিয়ে। সুমাইয়া বেগম আরবিকে সানায়ার কাছে দিয়ে রান্নাঘরে চলে গেল। আমেনা খাতুন সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। নির্বাণ আছে বিধায় হয়তো কিছু বলতে পারছে না। নির্বাণ সানায়াকে নিয়ে উপরে চলে এলো। সানায়া রুমে এসে ছোট আরবির গায়ের কালো স্যুট খুলে দেয়। গা মুছিয়ে হালকা ফ্রেশ করিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে রুমে নিয়ে এলো। নির্বাণ তখন সোফায় বসে ফোনে কথা বলছিল। কিন্তু সানায়া আর আরবি এমন মণিমুগ্ধকর দৃশ্য দেখে সেদিকে তাকিয়ে রইল। ফ্রেশ হবেন না? থু। হ্যাঁ যাচ্ছি। সানায়ার প্রশ্নে হকচকিয়ে বলে উঠল নির্বাণ। অতঃপর ব্যালকনি হতে টাওয়াল নিয়ে ওয়াশরুম চলে গেল। এদিকে ছোট আরবি গম্ভীর মুখে দুজনকে পর্যবেক্ষণ করে চলেছে। আব্বু চলো তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসি। ছোট আরবি কোনো জবাব দিল না। সে চুপ করেই রইল। সানায়া আরবিকে কোলে তুলে নিয়ে রুম হতে বেরিয়ে এলো। আফির জন্য বরাদ্দকৃত আগের রুমের উদ্দেশ্য হাঁটা ধরে। আফি গায়ের কুর্তিটা ঠিকঠাক করে মাথায় টাওয়ালটা প্যাঁচাতে প্যাঁচাতে বেরিয়ে এলো ওয়াশরুম হতে। একান্ত তখনও ওয়াশরুমে।
এর মধ্যে সানায়া রুমে প্রবেশ করে। ওর ড্রেস দে আফি। ওখানে আছে ওর কাপড়। একটু বের করে নে। আফি সানায়াকে পাশে থাকা ছোট একটা লাগেজ ইশারা করে বলল। সানায়া আরবিকে বিছানার উপর দাঁড় করিয়ে আফির কথা মতো কাজ করে। সেখান থেকে এক সেট কাপড় আরবিকে পরিয়ে নিয়ে আফিকে খাবারের জন্য নিচে আসতে বলে আরবিকে আবার কোলে তুলে বেরিয়ে এলো। রাত প্রায় অনেকটা হয়েছে, সবাই তখনও লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে। আরবি সানায়ার কোলে ঘুমিয়ে আছে। তাই সানায়া আরবিকে নিয়ে নিজের রুমের উদ্দেশ্য হাঁটা ধরতে আমেনা খাতুন বাধা প্রদান করে। তিনি আরবিকে সুমাইয়া বেগমের সাথে রাখার আদেশ জারি করলেন। সানায়া দিয়ে দিল, কোনো বাধা দিল না। কি দরকার সেধে সেধে ঝামেলা করার? তার চেয়ে ভালো মেনে নেওয়া, তাছাড়া দাদির ভুল এমনেও একদিন ভেঙে যাবে। আফি কিছু হয়তো আন্দাজ করতে পারে, তবে মুখ খোলে না। এখানে কিছু বলা ঠিক হবে না বলেই মনে করল। সবাই যার যার মতো করে আস্তে আস্তে রুমে চলে গেল। সানায়া রুমে এসে ড্রয়ার হাতড়ে একটা যন্ত্র বের করল। সেটা নিয়ে চট করে নির্ভান রুমে আসার আগেই ওয়াশরুম চলে গেল। নির্ভান রুমে আসার জন্যই সিঁড়ি বেয়ে উপরে আসছিল, তবে একান্ত টেনে নিয়ে ছাদে চলে গেল। একটা দিবি। ছাদে এসে একান্ত পকেট হাতড়ে সিগারেট আর দেশলাই বের করে নিজের মুখে পুরো আরেকটা নির্ভানের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল। নির্ভান মুচকি হাসল, মৃদু কণ্ঠে আওড়াল, না আমি দেবে আর না তুই। কথা শেষ নির্ভান সিগারেট দেশলাই সব ফেলে দিল একান্তর কাছ থেকে নিয়ে। একান্ত অসহায় কণ্ঠে বলল, এটা কি করলি? আজ অনেক দিন ধরে এসবের দ্বারপ্রান্তে যাই না। আজ যাও একটু। আমি ছেড়ে দিয়েছি অনেক আগে, তাহলে তুই কেন পারবি না? দুই ভাই বোন মিলে আমাকে তৃতীয় লিঙ্গের মানুষ বানিয়ে ফেলবি নাকি? তোর বোনের জন্য তো সিগারেট ওয়াইন এসবের দ্বারপ্রান্তে যেতে পারি না। একান্তর এমন কথা শুনে নির্ভান হেসে উঠল শব্দ করে। একান্ত বেকুব বনে গেল। সে কি ভুল বলেছে? সত্যি তো বলেছে। সানাকে কথা দিয়েছি, কখনো এসবের দ্বারপ্রান্তে যাব না। তাহলে কথার খেলাফত কি করে করি? সরি ব্রো, আম রিয়েলি সরি। ওয়েট তোকে বলছি না। আমার বউকে এটা এক্ষুনি বলতে হবে। কথাটা শেষ করে একান্ত আর এক দণ্ড দাঁড়ায় না, দৌড়ে নিচে চলে গেল। নির্ভান নিজেও হেলেদুলে নিচে চলে এলো। বউকে কথা দিয়েছে কখনো সিগারেট খাবে না আর লাল পানি মাঝেমধ্যে বিপাকে পরেও খেতে হয়, সেটার জন্য পারমিশন নেওয়া আছে, তবে নির্ভান যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। নির্ভান রুমে এসে আগে ঘড়িতে নজর গেল। 12:30 বাজতে চলে, অথচ বউ রুমে নেই। নির্ভান ভাবল হয়তো আফির কাছে বা মায়ের কাছে, তাই বেরিয়ে যেতে গিয়েও থেমে গেল। ফিরে ওয়াশরুমের দরজায় তাকিয়ে বুঝতে পারে সানায়া ওয়াশরুমে। কি করছো? নির্ভান দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করল। সানায়া কোনো জবাব দিল না। নির্ভান ভয় পেল কিছু হলো কি। দরজা খোল। কি হয়েছে? অস্থির কণ্ঠে নির্ভান বলে আর দরজায় হাত দিয়ে শব্দ করে। সানায়া হঠাৎ দরজাটা খোলে বেরিয়ে এলো। হাতে থাকা যন্ত্রটা কোনো রকম নির্ভানের হাতে দিয়ে বুকে হামলে পড়ল নির্ভানের বুকে। নির্ভান আকস্মিক ঘটনায় চমকে ওঠে। এক পা পিছিয়ে গেল, তবে আরেক পা পিছু বার আগেই নিজেকে শক্ত করে নিল। যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে সানায়ার দেওয়া হাতের জিনিসটা চোখের সামনে ধরতেই মুখে হাসি ফুটে উঠল। তবে পর মুহূর্তে তা বিলীন হয়ে গেল। রোধ হয়ে আসা কণ্ঠে বলল, আগের মতো হবে না তো? আল্লাহ আছে, আমার বিশ্বাস আমাকে এবার খালি হাতে ফিরাবে না। নির্ভান সানায়ার জন্য বাড়িতে ডক্টর ডেকেছে, যদিও সানায়া বারণ করেছে, কিন্তু নির্ভান শুনেনি। ডক্টর সানায়াকে চেক আপ করে জানিয়েছে সম্পূর্ণ বেড রেস্ট করতে হবে, কোনো নড়াচড়া করা যাবে না, ভারী কোনো বস্তু ক্যারি করা যাবে না।
সাথে নিয়মমাফিক ঔষধ সেবন করতে হবে, নয়তো এই বাচ্চাটাও টিকতে না পারে। তবে কথায় আছে না, সব কিছুর মালিক তো আল্লাহ, তবে অছিলা করতে হবে। কপালেও থাকা লাগা, চেষ্টাও করা লাগে, তাই যথাসম্ভব সাবধানে থাকতে বলা হয়েছে। নির্ভান ডক্টরকে সম্পূর্ণ আশ্বাস দিয়েছে সে সব রকম চেষ্টা করবে, কিন্তু ডক্টর নিজেও যেন ওনার বেস্টটা দেয়। ডক্টর মুচকি হেসেছে শুধু। ছেলেটা বউকে ভীষণ ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। ডক্টর চলে যাওয়া পর আমেনা খাতুন সানায়ার পাশে বসলেন, নিজকে হয়তো অপরাধী ভাবছে। সানায়া কিছু আন্দাজ করতে পারে, নিজের একটা হাত আমেনা খাতুনের হাতের উপর রাখে। আমেনা খাতুন নড়েচড়ে বসল সামান্য। বেশি নড়বার প্রয়োজন নেই, কিছু প্রয়োজন হলে আমাদের ডাক দিস। আচ্ছা দাদি যান, আমেনা খাতুন মিনমিন করে বলে। সানায়া বিনিময়ে মুচকি হেসে জানাল। আমেনা খাতুন সহ বাকিরা সবাই কমবেশি উপদেশ দিয়ে রুম ত্যাগ করে। নির্ভান ঠিকানা তখন হাতে একটা ফলের থালা নিয়ে রুমে প্রবেশ করে। সানায়া সেদিকে তাকিয়ে বলল, ওয়াশরুম যেতে হবে, ওকে আমি সাহায্য করছি। নির্ভান শুনুন, আমি যেতে পারবো। ফাইন। নির্ভান হাতে থাকা থালাটা সেন্টার টেবিলের উপর রেখে সানায়াকে ধরতে আসলেই সানায়া বাধা দিল। নির্ভান এক পলক বউয়ের দিকে তাকিয়ে সম্মতি দিয়ে দিল। কয়টা বাজে? এই তো হবে হয়তো রাত 11:30টার আশেপাশে। সানায়া চোখ বন্ধ করেই শুয়ে আছে। ঘড়ির দিকে তাকাতে ইচ্ছে করছে না। পেটে ভীষণ ক্ষুধা অনুভব করে, তবে ইচ্ছে করছে না উঠে গিয়ে নিচ থেকে কিছু আনতে। 10টার দিকে অবশ্য খাবার খেয়েছে, তবে বমি হয় বিধায় অল্প কিছু খেয়েই রুমে চলে এসছে। আজ কয়েক মাস পর নিজে গিয়ে নিচে খাবার খাওয়া হয়েছে। আজ 8 মাস হয় নির্ভান সানায়াকে নিচে যেতে দেয় না। নিজে সকালে খাবার উপরে রুমে নিয়ে আসে আর দুপুরে সুমাইয়া বেগম খাইয়ে দেয়। রাতে অফিস থেকে ফিরে নির্ভান রাতে নিজে সকালের রুলস মেইনটেইন করে। কিন্তু আজ কি হলো? দুপুরে এলো না। রাত অনেক হয়েছে কিন্তু এখনো ফিরছে না কেন? সানায়ার এতক্ষণ অভিমান হলেও এখন কেমন ভয়ের সাথে চিন্তা হচ্ছে, যা এই সময় করা মোটেও ঠিক না। সানায়া শোয়া থেকে উঠে বসে বালিশের তলা থেকে ফোন বের করে। অতঃপর ফোন লাগায় নির্ভানের ফোনে, কিন্তু ফোন বন্ধ। পর কয়েকবার চেষ্টা করে সানায়া, কিন্তু কোনো লাভ হয় না। এসির মধ্যে থেকেও মেয়েটা ঘামতে লাগল। চিন্তা অস্থিরতায় মাথা কাজ করছে না। তবে সামিরের নাম্বারটা ডায়াল লিস্টে থাকা সেটা চোখে পড়ে। কিছু না ভেবেই কল লাগাল, কিন্তু কোনো রেসপন্স এলো না ওপাশ হতে। কাপা কাপা হাতে দ্বিতীয়বার কল দিল। প্রথমবার রিং হওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ হলো। সানায়া অস্থির কণ্ঠে প্রশ্ন করে, আপনার স্যার কোথায়? স্বামীর কোনো জবাব দিল না, তবে নাক টানার শব্দ হল। সানায়ার বুকের ভেতর ধক করে উঠল। দ্বিতীয়বারের ন্যায় আবার জানতে চাইল, কি হয়েছে স্বামীর ভাই? আপনি কিছু বলছেন না কেন? স্বামীর এবার ধরে আসা কণ্ঠে নিজেও প্রশ্ন করল, আপনি কিছু জানেন না? সানায়া অবাক হয়ে গেল। কি জানার কথা বলছে? কি হয়েছে স্বামীর, নিজেই বা কাঁদছে কেন? সানায়ার মাথায় প্রশ্নগুলো কিলবিল করছে, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই স্বামীর কল কাটে। সানায়া আবার নাম্বারটায় কল দিল, তবে এবার বন্ধ দেখালো ফোনটা। সানায়া গায়ের কম্বলটা ফেলে দিয়ে উঁচু পেটটা ধরে রুমের বাহিরে এলো। একদম শুনশান নীরবতা বিরাজ করছে বাড়ি জুড়ে। সানায়া নিচে যাওয়ার মতো সাহস পেল না। পা জোড়া টেনে আফির রুমের উদ্দেশ্য হাঁটা ধরে, তবে পা জোড়া বারবারই অবশ হয়ে আসছে। চোখগুলো দিয়েও কেমন ঝাপসা দেখছে। দূর থেকে একটা বাচ্চা আর একটা মেয়ে এগিয়ে আসছে। আফি মাত্রই নিচে থেকে উপর এসছে। বাসায় কেউ নেই, তাই সানায়ার কাছেই আসছিল। তবে সানায়াকে এদিকে ফুটবল পায়ে এগিয়ে আসতে দেখেই দৌড়ে এলো যেন, তবে শেষ রক্ষা আর হয় না। সানায়া ধরাম করে নিচে পড়ে যায়। অদূরে দাঁড়িয়ে আছে 3 বছর শেষ হয়ে 4 পা দেওয়া আরবি।
আফি এসে সানায়ার মাথাটা কোলে তুলে নিল, কয়েকবার ডাকার পরেও সানায়া কোনো জবাব দিল না। অজ্ঞান হয়ে যাওয়া মানুষটা কি করে জবাব দিবে? আরবিকে হঠাৎ করেই আফি ডেকে উঠে, অংশ, বাবা নিচে আ। না, আরবি এখানে নেই। কোথায় গেল ছেলেটা? আফি দ্বিতীয়বার ডাকার আগেই আরবি ফিরে এলো দৌড়ে, সাথে দুইজন কাজের লোক। আফি তাদের সাহায্য সানায়াকে ধরে রুমে নেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু ফ্লোর থেকে তোলার পর কিছু বুঝতে পেরে হসপিটাল নেওয়ার জন্য নিচে নিয়ে এলো। তবে বিপত্তি বাদল, বাড়িতে কোনো গাড়ি নেই। একটা নির্ভান সকালে নিয়ে বেরিয়েছে, আরেকটা একটু আগেই একান্ত সুমাইয়া বেগম আর নিজাম উদ্দিনকে নিয়ে হসপিটাল চলে গিয়েছে। বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে। আফির মাথা কাজ করছে না, কি করবে। বাড়িটা মেইন রোডের পাশেই, তবে এখান থেকে কোনো গাড়ি পাওয়া যায় না। যা গাড়ি চলে সেগুলো যার যার ব্যক্তিগত গাড়ি, খুব সহজে কাউকে পাওয়া যায় না। তবুও আফি চেষ্টা করে কাজের লোকের কাছে সানায়াকে রেখে আরবিকে নিয়ে একটু এগিয়ে গেল। ভাগ্যে হয়তো সহায় ছিল, একটা ছেলে গাড়ি থামালো। আফি সাহায্য চাইল, ছেলেটা এগিয়ে এসে সানায়াকে গাড়িতে তুলতে বলে। আফি আরবিকে কাজের লোকের কাছে রেখে গেল। যদিও আরবি থাকতে চায়নি, তবে আফির ধমক খেয়ে আর এমন পরিস্থিতি দেখে ঝামেলা করে না। ইমিডিয়েটলি আপনারা রক্তের ব্যবস্থা করুন, রোগীর অবস্থা বিশেষ ভালো নয়, সিজার করতে হবে, আর কোনো উপায় নেই। একজন জুনিয়র ডক্টর মাত্রই কথাটা জানিয়ে গেল। স্বামীর তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে রক্তের সন্ধানে। একান্তও নিজেও চেষ্টা করে। পাশেই আফি সুমাইয়া বেগমকে আগলে বসে আছে। নিজাম উদ্দিন নিজের সব স্টাফ থেকে শুরু করে কোনো পরিচিত লোক বাকি রাখছে না। নিজের ছেলের এমন অবস্থা, তার মধ্যে মেয়েটারও অবস্থা ভালো নয়। একটু আগেই তো ছেলেকে ওটি হতে বের করল, এখন আবার ছেলের বউকে। সবকিছু যেন বিষাক্ত লাগছে। আল্লাহ, কি মেয়েটাকে একটু শান্তি দিবে না? স্বামীর ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় ফিরে এলো দুইজন পরিচিত ছেলে নিয়ে। ছেলেগুলো এতিম নির্ভান, নিজেই ওদের দুইজনকে একটা দোকান দিয়ে দিয়েছে। লেখাপড়া বেশি না জানায় অন্য কিছু আর করতে পারেনি। ছেলেগুলো এসে একজন নার্স নিয়ে গেল। অতঃপর শুরু হলো অপেক্ষা। কখন শেষ হবে এই দুর্বিষহ সময়? খারাপ কিছু হবে না তো? আর বাচ্চাটা মাত্রই তো ৮ মাস বয়স, চলে, সুস্থ থাকবে তো? টানা ২ ঘণ্টা ধরে ওটি রুমের দরজাটা বন্ধ আছে, খোলার নামই নিচ্ছে না যেন ডক্টর। রাত প্রায় শেষের দিকে। গোটা একটা রাত কেটে গেল সবার নির্ঘুম থেকে। কি অদ্ভুত ব্যাপার! তবে তাদের কাছে শুধু একটা রাত নয়, মনে হচ্ছে এক যুগ। খারাপ সময় যেন ফুরাতেই চায় না। যেমন তাড়াহুড়ায় রাস্তা ফুরায় না, ঠিক তেমনটা। ছেলেগুলো দুজন ২ ব্যাগ রক্ত দিয়েছে, সাথে ব্লাড ডোনার থেকেও আনা হয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ সেটা করতে সাহায্য করেছে। মোট ৪ ব্যাগ রক্ত লেগেছে। এখন অপারেশন চলছে। ডক্টর আশ্বাস দিয়েছে কিছু হবে না, ওনারা ওনাদের সবটা দিয়ে চেষ্টা করবে, আর আল্লাহর ইচ্ছে সবটা। তাই আল্লাহর কাছেই দোয়া চাইতে বলেছে। সুমাইয়া বেগম নির্ভানের কেবিনের সামনে থেকে ঘুরে আসলেন। ছেলেটার এখনো জ্ঞান ফিরছে না। ডক্টর শিওর বলেনি কখন ফিরবে, বলেছে যখন তখন ফিরতে পারে, তার কারণ যেহেতু রাত, তাই মেডিসিন এর প্রভাব কেটে গেলেও রোগী ঘুমিয়ে থাকতে পারে, তাই সকালে ফিরবে এমনটাই জানিয়েছে। সুমাইয়া বেগম এসব ভাবতে ভাবতে এসে আফির পাশে বসল। একান্ত নিজেও বসে আছে আফির আরেক পাশে। আর নিজাম উদ্দিন সেই থেকে পায়চারি করে যাচ্ছে। সানায়ার বাবা সালাউদ্দিন আহমেদকে খবর দিয়েছে, তবে খারাপ কিছু বলেনি, শুধু হসপিটাল এনেছে এটুকুই জানিয়েছেন। সালাউদ্দিন আহমেদ সকালেই স্ত্রীকে নিয়ে চলে আসবেন বলেছে। বাড়িতে আমেনা খাতুন এসবের কিছুই জানে না, তার কারণ তিনি ঘুমের ঔষধ খেয়ে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়েন আর একবারে সকালে নামাজ পড়তে ওঠেন।
একান্ত বাড়িতে ফোন করে ছেলের সাথে কথা বলেছে। ওই রুমের রোগী জ্ঞান ফিরছে। আপনারা দেখা করতে পারেন। আফির চোখগুলো মাত্র বন্ধ করেছিল, কিন্তু এমন বার্তা পেয়ে অচেতন মস্তিষ্ক সচেতন হল তৎক্ষণাৎ। মায়ের হাত ধরে সুমাইয়া বেগম নিজেও চিন্তিত হলেন। ছেলে জ্ঞান ফিরছিল না, এক চিন্তা ছিল, এখন ফিরেছে, এতও চিন্তা। ছেলে তার বউকে নিয়ে ভীষণ সতর্ক। এখন যদি বউয়ের সাথে কথা বলতে চায়, যদি জানতে পারে অবস্থা ভালো নয়, তখন পাগলামি করবে না তো? এতে যে ছেলের জীবন রিস্ক। মাথায় আঘাত পেয়েছে, ক্ষত গভীর না হলেও খুব সচেতন থাকতে হবে। জোরে কথা বলা যাবে না, কোনো কিছু নিয়ে টেনশনও করা যাবে না। মোদ্দা কথা, মাথায় বেশি চাপ প্রয়োগ করা যাবে না। মাথায় বেশি চাপ পড়বে এমন কিছুও করা যাবে না। মা, কোথায় হারিয়ে গেলে? চলো, ভাইয়ার জ্ঞান ফিরেছে। সুমাইয়া বেগম এর ভাবনার ছেদ পড়ে আফির ডাকে। সুমাইয়া বেগম চমকাল, তবে নিজেকে সামলে ছেলের কাছে গেলেন। নির্বাণ সবার সাথে কথা বলার শেষ আফিকে কাছে ডাকল। সবাই চলে এসছি, বাড়িতে একাও। আফি ভাইয়ের ডাকে কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, চুপটি করে। একান্ত কথা ঘুরাতে বলল, সানা কিছু জানে না, কাজের লোক আছে সাথে। নির্বাণ চুপ করে গেল, চোখ বন্ধ করে নিল। নিজেকে কেমন অসহায় লাগছে আজ। বউয়ের এমন একটা সিচুয়েশনে সে বউয়ের পাশে থাকতে পারছে না। কি করছে এখন তার জান? নির্বাণকে চোখ বন্ধ করে রাখতে দেখে সবাই কেবিন হতে বেরিয়ে গেল। খুব স্বল্প স্বরে কোথাও হতে আজানের মুষ্টি স্বর ভেসে আসছে। সবাই গিয়ে আবার ওটির সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। 5-7 মিনিট অপেক্ষা করার পর হঠাৎই ওটির রুমের লাল লাইটটা অফ হল। নিজাম উদ্দিন, একান্ত সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে এগিয়ে গেল। ওটি রুম হতে 4 জন ডক্টর বেরিয়ে এলো, পেছনে রয়েছে 2 জন নার্স। আপনার একটু আগে সবাই কোথায় ছিলেন? ডক্টরটা কিছুটা ক্ষিপ্ত স্বরে প্রশ্নটা করল। নিজাম উদ্দিন সবার দিকে তাকিয়ে চোখ রাঙাল, যার অর্থ সবাইকে তখন যেতে হয়েছিল। অবশ্য না যাওয়ার কথাও নয়। এমন একটা খবর পেয়ে কেউ আর কিছু ভাবেনি, ছুটেছিল ছেলের কাছে। আমরা। নিজাম উদ্দিন কিছু বলার আগেই একটা নার্স পাশ থেকে জানালো, স্যার, ওনাদের একটা রোগী আছে, রাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ফ্লোরে 302 নাম্বার কেবিনে আছে, একটু আগেই ওনার জ্ঞান ফিরেছে। ওহ সরি, আপনার যখন ছিলেন না তখন আমাদের নার্সকে দিয়ে বাচ্চাটাকে অবজারভেশনে রাখার জন্য যাওয়ার সময় আপনাদের দেখিয়ে নিতে বলা হয়েছিল, কিন্তু আমাদের নার্স গিয়ে জানিয়েছে আপনার কেউ নেই। তাই আপনাদের না জানিয়ে আমরা বাচ্চাটাকে অবজারভেশনে রেখে দিয়েছি। বাচ্চা অপরিপক্ক হওয়াতে আপাতত এখন কিছু দিন অবজারভেশনে রাখতে হবে। আপনারা সকালে দেখা করতে পারবেন। তবে অবশ্যই যে কোনো একজন। আর বাচ্চার মা ঠিক আছে, একটু পর কেবিনে দেওয়া হবে। ডক্টর কথাগুলো বলেই বাকি সবাইকে নিয়ে স্থান ত্যাগ করে। সবার যেন কথাগুলো শুনে বুকের উপর থেকে পাথর নেমে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আমি বাড়ি চলে যাব। বাড়িতে ট্রিটমেন্ট এর ব্যবস্থা কর। নির্বাণ সেই সকাল থেকে এই এক কথাই বলে যাচ্ছে। একান্ত এবার চটে গেল। আফি বাড়ি চলে গিয়েছে। নিজাম উদ্দিন সানায়ার কাছে আছে, সুমাইয়া বেগম বসে আছে নির্বাণের পাশে চুপ করে। তোর বউ, বাচ্চা এখানেই আছে। এখনো বল, বাড়ি যেতে চাস? একান্ত রেগেমেগে বলে দিল। সুমাইয়া বেগম তখনও নির্বিকার। এটা লুকানোর জিনিস নয়, তবে ছেলে তার অসুস্থ, তাই চিন্তা করবে ভেবেই জানাবে না ভাবছিল। কিন্তু ছেলে তার সকাল থেকে বউয়ের জন্য অস্থির হয়ে আছে, তাই জানিয়ে দিয়েছে, বেশ ভালো করেছে বলে মনে করলেন তিনি। নির্বাণ যেন স্তব্ধ। মিনিট সময়ের জন্য নীরব রইল। অতঃপর অস্থির কণ্ঠে জানতে চাইল, বাচ্চা
তুই কি বলছি? ওর তো এখনো আরো 2 মাসের কম সময়। কাল রাতেই সিজার করতে হয়েছে। বাচ্চা অবজারভেশনে রাখা হয়েছে। সানায়া ঠিক আছে। সুমাইয়া বেগম নির্ভান এর সম্পূর্ণ কথা শেষ করার আগেই বলে উঠে। নির্ভান চোখ বন্ধ করে নিল। আর অমনি চোখ থেকে কানের পাশ ঘেঁষে জল গড়িয়ে পড়ল। তার অস্তিত্ব দুনিয়াতে এসছে। কথাটা ভেবেই নির্ভানের মন আনন্দ ভরে গেল। কিন্তু পরক্ষণেই মনটা আবার খারাপ হল। কিন্তু তাকে তো এখন ছোঁয়া যাবে না, মন ভরে দেখাও যাবে না। দেখা করতে দিবে না। দেবে। ডক্টর একটু পর চেক আপ করতে যাবে, তখন যে কোনো একজন যেতে পারবে। আমি যাব। একান্তর কথা শেষ হওয়ার সাথে সাথে বলল নির্ভান। একান্ত মুচকি হাসল। সানায়াকে পাশের কেবিনে দেওয়া হয়েছে। নির্ভান ভালো আছে জানিয়েছে। এতেই সানা ক্ষান্ত হলো না, সে দেখবে। তার কাউকে বিশ্বাস হচ্ছে না। নিজাম উদ্দিন শেষমেশ না পেরে ডক্টরের থেকে অনুমতি নিয়ে আয়ার সাহায্য হুইলচেয়ার করে নির্ভানের কেবিনে আনে। নির্ভান তখন চোখ বন্ধ করেছিল। একান্ত খাবার আনতে গিয়েছে, সুমাইয়া বেগম বসে ছিল পাশের একটা টুলে। আয়াগুলো সানায়াকে রেখে চলে গেল। সুমাইয়া বেগম কিছু বলতে যাবে তার আগেই নিজাম উদ্দিন ওনাকে বাইরে আসার ইশারা করায় তিনি চুপ করে চলে যায়। সানায়া নির্ভানের হাতটার উপর নিজের হাতটা রাখতেই নির্ভান নড়েচড়ে উঠল। চিরপরিচিত স্পর্শ চিনতে এক দণ্ড ভুল হয় না। চোখ খুলে সানায়ার দিকে তাকিয়ে মলিন স্বরে বলল, আমার অনুপস্থিতিতে নিজেদের যত্ন নিবে বলেছিলে। আম সরি নির্ভান। আপনার অবস্থা বুঝতে পেরে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। সানায়া নির্ভানের হাতটার উপর নিজের মাথাটা রেখে বলল। নির্ভান স্যালাইন লাগানো বাম হাতটা এগিয়ে এনে আলগোছে সানায়ার মাথার উপর হাতটা রেখে সেভাবে থাকে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কেটে গিয়েছে আজ 1 মাসের বেশি সময়। সানায়া এখন সম্পূর্ণ সুস্থ। নির্ভান এখনো কিছুটা খুঁড়িয়ে চলে ফেরা করে, নয়তো আর কোনো সমস্যা নেই। এই 1 মাসে বাচ্চাটাকে অবজারভেশনে রাখতে হয়েছে, সম্পূর্ণ পরিপক্ক না হওয়াতে কিছুটা ফুরবল বাবুটা। এই 1 মাস হসপিটালেই থাকছে বেশি সময় সবাই। আজ রিলিজ দেওয়া হবে বাবুটাকে। সানায়া নির্ভান আগে থেকেই ছিল। সকালেই আফি, একান্ত, আরবিও এসছে হসপিটাল। আর কেউ আসেনি। আসতে অবশ্য চেয়েছিল, নির্ভান নিজেই না করে দিয়েছে। বাড়ি তো চলে যাচ্ছে, তাই আর ঝামেলা বাড়ায়নি। হসপিটালে সব ফর্মালিটি শেষ করে বাসায় ফিরতে ফিরতে দুপুর হয়ে এলো। বাড়ি ফিরে সানায়া আগে নির্ভানকে ফ্রেশ হয়ে আসতে বলে। নির্ভান একটা টাওয়াল নিয়ে ওয়াশরুম চলে গেল। সানায়া বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখল বাবুর ঠোঁটগুলো একদম শুকিয়ে আছে। ডক্টর জানিয়েছে এখন কয়েকদিন ঔষধের কারণে বাচ্চা ঘুমুবে বেশি, তাই খাবারটা ঘুমের মাঝেই যেন দেয়। সানায়া এতদিনে একবারও বাবুকে ফিডিং করায়নি। সব সময় ফিডার দেওয়া হতো আর নার্স পরে বাচ্চাকে খাইয়ে দিত। কিন্তু আজ হঠাৎ করেই কেমন একটু অস্বস্তি বোধ করল। তবে বালিশের উপর শুয়ে মেয়েকে ফিডিং করানোর চেষ্টা চালল। বেশ অনেকটা সময় নিয়েও কিছু করতে পারে না। শেষবার চেষ্টা করে যখন সানায়া ব্যর্থ হল, তক্ষুনি ওয়াশরুমের দরজাটা খট করে খোলে, কোমরে টাওয়াল পেঁচিয়ে নির্ভান বেরিয়ে এলো। সানায়ার এমনি অস্বস্তি হচ্ছিল, তার মধ্যে হঠাৎ নির্ভানের আগমনে লজ্জায় নুয়ে এলো। গায়ে ওড়না টেনে নিতে যাবে তার আগেই নির্ভান এগিয়ে আসতে আসতে বলল, এখানে লজ্জা পাওয়ার কি আছে ইডিয়েট? আমি সাহায্য করছি, তুই বাবুকে আমার কাছে দেয়। বড় মা, নিজা কোথায়? অংশ কতবার বলেছি ওর নাম নিজা নয়, নির্জনা। আগে ছোট ছিলে তাই বলতে পারতে না, কিন্তু এখন তো বড় হয়েছ। আফির কথায় আরবি কোণে প্রতিক্রিয়া করল না সে, তবে সানায়ার দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করল, বলো না নির্জা কোথায়? ও তো বিকেলে ওর এক ফ্রেন্ড এর বাসায় গেল।
মেয়েটার মা অনেকবার করে ফোন করে তোমার বাবাইর কাছে রিকোয়েস্ট করছিল। সানায়ার কথাটা যেন আরবির কানে বিস্ফোরণ ঘটাল। মস্তিষ্ক টগবগ করে উঠল। কিছু না বলেই গম্ভীর মুখ করে বাড়ি হতে বেরিয়ে গেল হনহনিয়ে। সানায়া কয়েকবার ডাকল পেছনে থেকে, কিন্তু আরবি শুনল না। হঠাৎ কি হলো বলতো ছেলেটার? তুই ওকে বেশি লাই দিস। এখন না জানি মেয়েটার সাথে আবার কি করে। সানায়ার কথার বিপরীতে আফি চিন্তিত কণ্ঠে কথাগুলো বলল। আরবি বাড়ি থেকে বেরিয়ে আগে ড্রাইভার এর সাথে কথা বলে নির্জনা কোথায় গিয়েছে সেখানের ঠিকানা নিল। অতঃপর ২০ বছরের আরবি গাড়ি নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্য ছুটে। ঠিকানা অনুযায়ী আরবি পৌঁছে গেল। বাড়িটা বেশ জমজমাট পরিবেশ, হয়তো কোনো অনুষ্ঠান আছে আজ। আরবি গাড়ি পার্ক করে দারোয়ানের কাছ থেকে জানতে পারল আজ এই বাড়ির একমাত্র মেয়ের ১৬তম জন্মদিন পালন করা হচ্ছে বেশ বড় করে। আরবি দারোয়ানের হাতে একটা ১০০০ টাকার নোট গুজে দিয়ে মুচকি হেসে চলে এলো। বাড়ির বাগান থেকে শুরু করে একদম বাড়ির ভেতরে পর্যন্ত মানুষে গিজগিজ করছে। তার মধ্যে খুব কম বয়সী ছেলে মেয়ে। আরবি শেষ কদম ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই বাগান এক সাইডে দেখল নির্জনা একটা ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। যদিও পেছনেটা দেখা যাচ্ছে মেয়েটার হাতগুলো একটু পরপরই নড়ছে, তবে আরবির নির্জনাকে চিনতে একটু ভুল হয় না, তার কারণ নির্জনার গায়ে পরিহিত শাড়িটা সে সপ্তাহ আগেই নির্জনার বার্থডেতে কিনে দিয়েছে আরবি। আরবি এগিয়ে গিয়ে নির্জনাকে এক টানে ছেলেটার থেকে ছাড়িয়ে নির্জনার গালে ঠাস করে চড় বসিয়ে দিল। নির্জনা হতবিহ্বল, বিষয়টা বুঝতে সেকেন্ড সময় লাগল। মাথা উঁচু করে তাকিয়ে দেখল আরবি ততক্ষণে ওর সাথে অসভ্যতা করা ওর ফ্রেন্ড কাইফকে ইচ্ছে মতো মারছে। নির্জনা নিজের গালের ব্যথা ভুলে আরবিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তবে পারে না। এর মধ্যে অনেকে ছুটে আসে সেখানে। আরবি কয়েকজন মিলা ছাড়াতে সক্ষম হলো। ছেলেটা তখনও নিচে পড়ে আছে, ঠোঁট ফেটে রক্ত পড়ছে। গায়ের সর্বশক্তি দিয়ে ইচ্ছে মতো লাথি আর মুখে ঘুষি মেরেছে ছেলেটাকে আরবি। কয়েকজন মিলে হসপিটাল নেওয়ার তোড়জোড় করে। ছেলেটাকে নিয়ে যেতেই নির্জনার ফ্রেন্ড আর ওর বাবা মা এসে ঘটনা জিজ্ঞেস করে। আঙ্কেল, ছেলেটা অসভ্যতা করছিল আমার কাজিনের সাথে। আরবি খুব স্বাভাবিকভাবে জানালো যেন সে কিছু করেইনি। কথাটা বলেই আরবি নির্জনার হাত টেনে ধরে নির্জনার ফ্রেন্ড এর বাবা মায়ের কাছে বিদায় নিয়ে চলে এলো সেখান থেকে। তোমার ছেলে আজ কি করেছে জানো তুমি? নির্বাণের কথা শুনে সানায়া ভয় পেল। হাতের বালিশটা বিছানায় ফেলে এগিয়ে গিয়ে ভীতু কণ্ঠে জিজ্ঞেস করল। কি করেছে? আবার বকেছে তোমার মেয়েকে? এমন ভাবে বলছো মেয়েটা যেন শুধু আমার। আর কি করেনি বলো? আজ কোন ছেলেকে মেরে হসপিটাল পাঠিয়েছে? ওমা, সে কি কথা! কেন? তুমি জিজ্ঞেস করো ছেলেকে গিয়ে। কথাটা শেষ করে নির্বাণ ধূপধাপ পা ফেলে ওয়াশরুম চলে গেল। সানায়া সেদিকে একবার তাকিয়ে ছুটল আরবির রুমে। বাবা, কি হয়েছে তোর? বাবাই দেখলাম ক্ষেপে আছে। আরবি ল্যাপটপে গেম খেলছিল। সানায়ার হঠাৎ আগমন আর এমন প্রশ্ন আরবি মোটেও চমকায় না। খুব স্বাভাবিকভাবে ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে থেকেই বলল, তুমি এসছো, যাক ভালো হয়েছে। এক কাপ কফি করে কাউকে দিয়ে পাঠিয়ে দিও, কষ্ট করে। আচ্ছা। সানায়া বুঝতে পারল আরবি কিছু বলবে না। দোষ নিজের হলে নিশ্চয়ই এতক্ষণে এসে তাকে হাত করার চেষ্টা করত। দোষ তাহলে নিজের মেয়ের। কথাগুলো ভাবতে ভাবতে সানায়া কফি করে কাজের লোকের হাতে পাঠিয়ে নিজে রুমে চলে গেল। নির্বাণ ডাকছে সানায়াকে, তাই নির্জনা আরবির রুমের সামনে ঘুরঘুর করছে। আরবি গাড়িতে ওর সাথে একবারও কথা বলেনি। বাড়িতে আসার পরেও বলেনি বাড়িতে এসছে, সেই সন্ধ্যা রাতে ডিনারের সময়ও কথা বলেনি। রাত এখনো 11:30। নির্জনা এসব ভাবছিল আর পায়চারি করছিল। এর মধ্যে দেখল কাজের লোকটা কফি হাতে আসছে। নির্জনা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগে না কফি আরবির জন্য।
তাই তো কফি নিজে রেখে কাজের লোক বিদায় করে। ভাইয়া আসব। নির্জনা নিজেকে স্বাভাবিক রেখে দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করল। 5 সেকেন্ডের মধ্যে রুমের ভেতর হতে আরবি গম্ভীর কণ্ঠে অনুমতি দিল। আয়। নির্জনা কফিটা আরবির সামনে সেন্টার টেবিলে রাখে। ওড়নার কোনা প্যাঁচায় আঙুলে। অতঃপর মিনমিন করে বলল, ছেলেটাকে আমার প্রথম থেকে ভালো লাগে। কথাটা শেষ হওয়ার আগেই বিকট শব্দে কোনো কিছু ভেঙে ফেলার শব্দ হল। নির্জনা তৎক্ষণাৎ মাথা উঁচিয়ে সামনে তাকিয়ে দেখল একটু আগে আরবির কোলে থাকা ল্যাপটপটা নিচে পড়ে আছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে। আরবি পরপরই কফির মগটাও ফেলে দিল, যার কিছুটা ছিটকে এসে নির্জনার পায়ে পড়ল। ব্যথাতুর শব্দ করতেই আরবি চিৎকার করে বলে উঠল, যা এক্ষুনি বেরিয়ে যা রুমে থেকে। গেট আউট। নির্জনা তবুও দাঁড়িয়ে রইল, চোখ চিকচিক করছে। ধরে আসা গলায় কিছু বলতে চাইল, তবে আরবি শুনল না, টেনে বের করে দিল নির্জনাকে রুম থেকে। ঠাস করে দরজা বন্ধ করে ফোন হাতে একটা জান দিয়ে স্যাবে করা নাম্বার কল দিল। ফোনটা সাথে সাথে রিসিভ হল। ওপাশ থেকে কিছু বলল হয়তো, তবে আরবি সে সব শুনল না, তার আগেই বলে উঠল, দাদু আমি কাল সকালে বাংলাদেশ ছাড়তে চাই। তুমি সব ব্যবস্থা করো। সব কটা কথা যেন আদেশের স্বরে বলল। পরপরই ফোন কেটে ওয়াশরুম চলে গেল। অতঃপর শাওয়ার শেষ বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের অর্ধনগ্ন উদম শরীরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, তুই কাজটা একদম ভালা করলি না। এর ফল তোকে ভোগ করতে হবে সুইটহার্ট। সকাল 8টার বেশি সময় বাজে। নির্জনা কোনো অজানা কারণে কাল সারা রাত কেঁদে ভোরের দিকে চোখ লেগেছে বিধায় চোখ খুলতে পারছে না। ওদিকে বাহিরে খুব শব্দ করে ওর বাবা কারোর সাথে কথা বলছে। না চাইতেও গা হতে মিনি কম্বলটা সরিয়ে বিছানা থেকে নেমে রুম হতে বেরিয়ে নিচে এসেই শুনতে পেল ওর মা সানায়া রাগ মিশ্রিত কণ্ঠে বলছে, সব তোমার মেয়ের দোষ। নয়তো কখনো আমার ছেলেটা আজ দেশ ছাড়ত না। কথাটা নির্জনা ঠিক বুঝতে পারে না কি বলল তার মা। আরবি ভাই কি করেছে? নির্জনার ভাবনার মাঝেই সানায়া এগিয়ে এসে মেয়ের কাছে দাঁড়ালো, অতঃপর রাগী কণ্ঠে বলল, এখন শান্তি পাচ্ছ? চলে গিয়েছে, আসবে না আর আমার ছেলে। সমাপ্ত। গল্প আমার হৃদয়ে তুই। অন্তিম পর্ব। লেখনীতে জান্নাত